আসসালামু আলাইকুম। ডক্টরওয়ালা.কম আয়োজিত ফেসবুকের লাইভ প্রোগ্রাম ডক্টরওয়ালায় আমার ডাক্তার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি ডক্টর ফাহিমা আক্তার শাম্মী এবং থাকবো অনুষ্ঠানে পুরোটা সময় জুড়েই। স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি করাই আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য বজায় রাখতেই প্রতি সপ্তাহেই আমাদের সেটে একজন বিশেষজ্ঞ ডাক্তারকে আমরা আমন্ত্রণ জানাই, যিনি একটি বিশেষ সমস্যা ও সমাধান নিয়ে আমাদের সাথে কথা বলেন। আজ আমরা কথা বলবো জরায়ু মুখ ক্যান্সার এবং ওভারিয়ান সিস্ট নিয়ে এবং তার সাথে সম্পৃক্ত বিভিন্ন সমস্যা নিয়ে। আর সেই জন্য আমরা আমাদের সেটে আজ আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর হাবিবা খাতুন ম্যাডামকে, যিনি অধ্যাপক হিসেবে ছিলেন স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজ বারডেমে। আপনারা চাইলে ম্যাডামের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের স্ক্রিনে ওঠা নাম্বারটিতে ফোন দিয়ে, অথবা আমাদের ফেসবুকে যে আমাদের লাইভ প্রোগ্রামটি চলছে সেখানে আপনার বয়স উল্লেখ করে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসার উত্তর দিতে এবং সেগুলো নিয়ে আলোচনা করতে। আসসালামু আলাইকুম ম্যাডাম, ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। হ্যাঁ, ভালো আছি। ম্যাডাম, আজকে আমরা আমাদের সেটে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি এবং সেটার জন্য সেই আসলে জন্য আমরা খুব ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি। যে আমাকে কথা বলার, জনগণের সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ডক্টর ওলাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আমরা আজ কথা বলবো জরায়ু মুখ ক্যান্সার এবং ওভারিয়ান সিস্ট এই আচ্ছা দুটি বিষয় নিয়ে এবং আচ্ছা তার সাথে রিলেটেড কিংবা রিলেটেড। সমস্যা যেগুলো থাকে সেগুলো নিয়ে। হুম। তো ম্যাডাম, প্রথমেই যদি বলতেন যে ওভারিয়ান সিস্ট এই জিনিসটা কি? ওভারিয়ান সিস্ট, ওভারি হলো ডিম্বাশয়, যেখান থেকে ডিম ফোটে এবং হরমোন রিলিজ হয়। তো এটা মাঝে মধ্যে সিস্টিক হয়ে যায়। সিস্টকে একদম সোজা ভাষায় বলা যায় পানির ফোসকা। হুম। হ্যাঁ, আচ্ছা। তো এই ওভারিতে সিস্ট হয়। সিস্টটা দুই রকম, ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল মানে স্বাভাবিক, যে সিস্টগুলো টিউমার না। হুম। আর প্যাথোলজিক্যাল হলো যে সিস্টগুলো অস্বাভাবিক। টিউমার, অস্বাভাবিক, যেটা টিউমার, যেটা বিনাইনও হতে পারে, ম্যালিগন্যান্টও হতে পারে। তাহলে আমাদের অনেক পেশেন্ট কোনো কারণে হয়তো আল্ট্রাসোনোগ্রাম করলো, দেখলো 2.5 সেন্টিমিটার একটা সিস্ট আছে ওভারিতে। ওরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে চলে আসে হুম। হুম। যে কি আমার ওভারিতে তো সিস্ট হয়ে গেছে। এখন তাকে আমাদের বুঝতে হবে কোনটা ফিজিওলজিক্যাল সিস্ট এবং কোনটা প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল এই সিস্ট। ক্রাইটেরিয়াগুলো হলো, ফিজিওলজিক্যাল সিস্ট সাধারণত 5 থেকে 8 সেন্টিমিটার, ম্যাক্সিমাম 8 সেন্টিমিটার মতো বড় হয়, এর চেয়ে বড় হয় না। আর ওর লাইনিং ওয়ালগুলো খুব থিন থাকবে এবং ভিতরে কোনো পার্টিশন থাকবে না, সেপটেশন থাকবে না এখানে, এবং সেলফ রিগ্রেসিং, আস্তে আস্তে নিজে নিজে এগুলো ছোট হয়ে যাবে। এবং আমরা একটা হরমোন টেস্ট করি, CA-125, ওইটাও এটাতে বাড়বে না, ফিজিওলজিক্যাল সিস্টেম বাড়বে না। প্যাথোলজিক্যালটা ঠিক তার উল্টাটা হবে। উল্টো হবে। ও প্যাথোলজিক্যাল, ফিজিওলজিক্যাল সিস্টেম আমরা ফলো আপ করি, আমরা পেশেন্ট 3 মাস পর হয়তো আর একটা আল্ট্রাসাউন্ড করে আসতে বলি, হুম। হুম। তখন দেখি যে চলে গেছে আচ্ছা। অথবা ছোট হয়ে গেছে। হুম। হুম। এভাবে বুঝি আমরা এটা ফিজিওলজিক্যাল সিস্ট ছিল। আর যদি প্যাথোলজিক্যাল হয় ওটা তো বড় হবে, বড় হয়ে তখন তার ট্রিটমেন্ট হলো সার্জিক্যাল। আচ্ছা ম্যাডাম, সার্জিক্যালটা ঠিক আছে। আর এইটা আসলে বয়স কাদের, মানে কোন এজে বেশি হয়? ইয়াংদের বেশি হবে না ওল্ড এজে? কোনটা ওল্ড কাদের জন্য? সিস্ট যেটা ফিজিওলজিক্যাল, এটা ইয়াং এজে, চাইল্ড বিয়ারিং এজে বেশি হয়। হুম। হুম। আর যেটা টিউমার, সেটা ওল্ড ওল্ড এজে এজে বেশি বেশি হয়। হবে। হ্যাঁ, আচ্ছা, তো ইয়াং এজে যদি এটা হয় তো এটার কনসিকোয়েন্স কি হতে পারে, যে পরবর্তীতে কোনো সমস্যা বা? যদি ফিজিওলজিক্যাল সিস্ট হয় হুম। হুম। তাহলে পরবর্তীতে কোনো সমস্যা সমস্যা হবে হবে না, না। আচ্ছা, কোনো এটা সমস্যা ট্রিটমেন্টের হবে না। মাধ্যমে সমাধান করা সম্ভব হ্যাঁ আসলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ম্যাডাম, সাইজ কতটুকু পর্যন্ত নর্মাল হলে আমাদের কোনো সার্জারির প্রয়োজন নেই ওই যে কিংবা বললাম, অপারেশন? আট, ম্যাক্সিমাম 5 থেকে 8 8। সেন্টিমিটার মতো বড় হতে পারে ফিজিওলজিক্যাল সিস্ট। এর চেয়ে বড় কখনোই হবে না। হুম। হুম। এর চেয়ে বড় যে সিস্ট সেটা প্যাথোলজিক্যাল, তার মানে টিউমার। আচ্ছা, ওইটা তখন আমরা, তখন এর বেশি হয়ে গেলে তখন আমরা সার্জারিতে চলে যাব। সার্জারিতে চলে যাব। আচ্ছা ম্যাডাম, আচ্ছা, আর জরায়ুমুখ ক্যান্সার, হুম। তো এটা বলতে আসলে আমরা কি বুঝি, কিংবা এটা, জরায়ুর মুখ কিংবা ক্যান্সার তো, সার্ভাইকাল ক্যান্সার যেটা হ্যাঁ বলে সবাই ক্যান্সার তো চিনে? ক্যান্সার সবাই জানে। হুম। আর জরায়ুর মুখটা হলো সার্ভিস, যেটাকে বলি আমরা, একদম জরায়ুর নিচের অংশটা, ওটা সার্ভিস। হুম। ওখানে ক্যান্সার হলেই আমরা বলি জরায়ুর মুখ ক্যান্সার। ক্যান্সার। এইটার দুইটা ভাগ আছে, একটা হলো সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, হুম। আর একটা হলো ইনভেসিভ ক্যান্সার। হুম। তো সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, এটা একটা, আমাদের যে সার্ভিক্সের যে সেলগুলো, সেই সেলগুলো একটা পর্দার উপর বসানো থাকে, যেটাকে বেসমেন্ট মেমব্রেন বলি। হুম। হুম। হ্যাঁ, যতক্ষণ এই পর্দার উপরের সেলগুলোর মধ্যে থাকবে, ওই বেসমেন্ট মেমব্রেন ক্রস করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা বলবো সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া। এটা 100% কিউরেবল। হুম। হুম। এবং যখন নাকি ওই পর্দাটা ছিদ্র করে ভিতরে প্রবেশ করে যাবে ক্যান্সার, তখন তো ইনভেসিভ ক্যান্সার বলি, তখন একটু ডিফিকাল্ট। যদি ডিফিকাল্ট হয়ে অ্যাডভান্স যায়। স্টেজে আসে তাহলে
মানে বাঁচানোই তখন কঠিন এটা হয়ে যায়। ক্যান্সার। তো সবচেয়ে দুঃখের বিষয় কি, হাজার হাজার মেয়ে লোক আমাদের দেশে মারা যাচ্ছে এই সার্ভাইকাল ক্যান্সারে, অথচ এটা একটা প্রিভেন্টেবল ডিজিজ। আমরা জানি না হাউ টু প্রিভেন্ট, দেশের মানুষ জানেন হাউ টু প্রিভেন্ট, এটা জানাটা খুবই জরুরি। এটা করতে হলে, প্রিভেন্ট করতে হলে প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন। আর প্রাইমারি প্রিভেনশন হলো ভ্যাকসিন। আজকাল ভ্যাকসিন বের হয়েছে, সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল। ভ্যাকসিন দিতে হয় 9 থেকে, সবচেয়ে ভালো 9 থেকে 15 বছরের মেয়েদের যদি দেওয়া হয় এটা সবচেয়ে ভালো। তারপরে 16 থেকে 26 বছর পর্যন্ত মেয়েদের দিলেও তবুও ভালো, প্রিভেন্ট করা যায়। কিন্তু এরপরে দিলে কোনো শিওরিটি নেই যে ঠিক হবে কি হবে না। আর কিভাবে আমরা প্রিভেন্ট করব? একটা হলো ভ্যাকসিন দিয়ে, আরেকটা হলো আপনার কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোতে সার্ভাইকাল ক্যান্সার বেশি হয়। যেমন 16 বছরের নিচে মেয়েদের বিয়ে দিলে, 16 বছরের নিচে সহবাস করলে, এর চেয়ে নিচে বাচ্চা হলে, তারপর খুব ঘন ঘন বাচ্চা হলে, খুব বেশি বেশি বাচ্চা হলে, আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো আছে, যেসব রোগগুলো সেক্সুয়ালি ট্রান্সমিট হয়, এগুলো যাদের হয় তাদের ক্যান্সারটা বেশি হয়, বেশি প্রবণতা হয়। এবং যারা বেশি মানুষের সাথে মিশে, যেমন পতিতালয়ে অনেক লোক তাদের থাকে, এদের হয়। আর এটা হয় কারণ হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টাইপ 16 and 18, এই দুটো অর্গানিজম দিয়ে এই ক্যান্সারটা হয়। সেই জন্য আমরা যদি প্রোপাগান্ডা করতে পারি যে অল্প বয়সে বিয়ে দিবেন না, অল্প বয়সে বাচ্চা হবে না, তারপরে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো অ্যাকিউরেট ট্রিটমেন্ট করতে হবে, প্রম্পট এবং অ্যাকিউরেট ট্রিটমেন্ট করতে হবে, প্রমিসকিউটি চলবে না। হ্যাঁ, প্রমিসকিউটি মানে একজন মেয়ে লোক অনেকজন পার্টনারের সাথে থাকলো, এগুলো হবে না। এবং আরেকটা মজার জিনিস, যে হাজব্যান্ডের ওয়াইফ, প্রিভিয়াস ওয়াইফ সার্ভাইকাল ক্যান্সারে মারা গেছে, সেও রিস্ক, তাকে বিয়ে করাও রিস্ক। তার মানে এটা তো একটা ইনফেকশন ঢুকে, তাই না? এটা সাধারণত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হলে যে ইনফেকশন হয়, সেই ইনফেকশনও ঢুকতে পারে, ইন্টারকোর্সের সাথেও ঢুকতে পারে। সেই জন্য ওইটাও একটা রিস্ক ফ্যাক্টর। তো রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমরা আর আরেকটা জিনিস হলো, আরেকটা প্রিভেন্টেবল হলো যে প্রতি 3 বছর ম্যারিড মেয়েরা প্রতি 3 বছর অন্তর অন্তর প্যাপস্মিয়ার করবে অথবা ভায়া করবে। প্রতি 3 বছর অন্তর অন্তর, ইট ইজ এ মাস্ট। এটা করলে সার্ভাইকাল ক্যান্সার জিরোতে নেমে আসে, ইনভেসিভ ক্যান্সার। হ্যাঁ, আর যখন নাকি এই প্যাপস্মিয়ার এবং ভায়া করলে যে আর্লি স্টেজে সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া এই স্টেজে ধরা পড়ে, এই স্টেজে ধরা পড়লে কিওর রেট 100% কিওর হয়ে যায়। তাই আমাদেরকে এই স্টেজে ধরার জন্য ভায়া অথবা প্যাপস রেগুলার করতে হবে। আচ্ছা, আর ম্যাডাম আমাদের একটা প্রশ্ন চলে এসেছে, জরায়ু বাল্কি হলে এটা করণীয় কি? এটা কিছুই না, একটা মেয়ের যদি 2-4টা বাচ্চা হয়, জরায়ুটা এমনি বাল্কি হয়, আসলে কিছুই না। যদি তার সাথে তার অন্য কিছু থাকে, যেমন অ্যাডিনোমায়োসিস একটা ডিজিজ আছে, ওখানে জরায়ু বাল্কি হয়ে যায়, কিন্তু তার মেনস্ট্রুয়েশনের সময় সিভিয়ার পেইন হবে, তার মেনোরেজিয়া হবে, তার সিমটম হবে, দেখতে হবে যে এই বাল্কির সাথে কোনো সিমটম আছে কিনা। যদি সিমটমলেস বাল্কি ইউটারাস ইজ নাথিং, কিছু না, কোনো অসুবিধার কারণ নেই এটা থাকলে। ম্যাডাম একটা প্রশ্ন ছিল যে সাদা স্রাব বা লিউকোরিয়া, এটা খুবই কমন, খুবই কমন রোগ এটা। অনেক কারণেই সাদা স্রাব হয়। তো যখন একটা পেশেন্ট সাদা স্রাব নিয়ে যাবে, তখন তাকে কিছু প্রশ্ন করতে হবে, সাদা স্রাবটা কি রকম, মানে এটা কি নাকের প্যাটার পিছলা ওইরকম, নাকি দইয়ের মতো সাদা, এগুলাতেও বোঝা যায় যে কি ধরনের ইনফেকশন হয়েছে। হ্যাঁ, এগুলো জিজ্ঞেস করবে এবং জরায়ুর মুখটা ইন্সপেক্ট করবে। জরায়ুর মুখে যদি আলসার থাকে, যেটাকে ইরোশন বলি, তাহলেও পানির মতো ক্লিয়ার সাদা স্রাব যায়। তো এইগুলো দেখেও আমরা অনেকটা বুঝতে পারি তার জরায়ুতে কিসের স্রাব, এটা কি ফাঙ্গাল ইনফেকশনের জন্য, নাকি ট্রাইকোমোনাল ইনফেকশনের জন্য, নাকি সার্ভাইকাল ইরোশনের জন্য হচ্ছে, এটা আমরা বুঝতে পারি। তো বুঝে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করি আর কি। তার মানে সাদা স্রাবটাও একটা ওইটার জরায়ুর মুখের ক্যান্সারের হতে পারে, যে এগুলো আর্লি স্টেজ, জরায়ুর মুখ ক্যান্সার যখন আর্লি স্টেজে চলে যায়, ইনভেসিভ স্টেজে চলে যায়, তখন সাদা স্রাব যায় এবং সেটা দুর্গন্ধযুক্ত স্রাব যায়। আচ্ছা আচ্ছা, তো এটা মানে ম্যাডাম আমরা কতক্ষণ পর্যন্ত বুঝবো যে এটা নরমাল এবং
এরপরে গেলে এটা অ্যাবনর্মাল একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। আমরা যে জরায়ুমুক্ত আমরা ইন্সপেক্ট করলাম, হ্যাঁ হ্যাঁ। করে আমরা দেখলাম যে জরায়ুতে কোনো ঘাটা কিছু নাই, আমরা ট্রিটমেন্ট দিলাম। হ্যাঁ, এখন মিক্সড ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস এবং ট্রাইকোমোনা এই তিনটার এগেনস্টে কাজ করে এরকম ভেজাইনাল ট্যাবলেট আমরা দিয়ে দিই, আচ্ছা। এবং মুখে কিছু ওষুধ দিয়ে দিই। হুম হুম। এটা দেওয়ার পরে তাকে আবার একটা একটা প্যাপস্মিয়ার করে হ্যাঁ হ্যাঁ। নিলে ভালো হয় বেশি। তারপরে আবার একটা প্যাপস্মিয়ার করলাম, দেখলাম কোনো ইনফেকশন নাই, হুম। তাহলে বুঝলাম যে সে কিওর হয়ে গেল, আচ্ছা। বা তার আর সিমটম হলো না, হুম। তাহলে সে কিওর হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। একটা প্রশ্ন এসেছে ফেসবুক থেকে যে ওভারিয়ান সিস্ট হলে কি বেবি হবে না, না, এরকম হবে। কোনো? ওভেরিয়ান সিস্টের সাথে বেবি না হওয়ার কোনো রিলেশন নাই। যদি যেটা ফিজিওলজিক্যাল সিস্ট হয় এটা অটোমেটিক্যালি চলে যাবে, তার বেবি হবে। আর যদি টিউমার হয়, টিউমার যদি এক সাইডের ওভারিতে হয়, হুম তো হুম। সাধারণত আমরা চেষ্টা করি ওভারিটা রেখে সিস্টটাকে রিমুভ রিমুভ করতে, করে ফেলার জন্য। ওভারিটা যেন থাকে হুম হুম। সেভাবে চেষ্টা করি। আর বিনাইন যদি হয় তাহলে তো কথাই নেই, সিস্টটা রিমুভ করে দিলাম, তারপর প্লাস আবার সে নর্মাল প্রেগনেন্ট হলো। পজিশনে চলে আর আসে। এখন এত ক্যান্সারও, ওভারিয়ান ক্যান্সারও এত অ্যাডভান্স হয়েছে যে রেডিও কেমোথেরাপি দিয়ে দেওয়ার পরে কনসিভ করেছে, হুম হুম। এমন দৃষ্টান্ত আছে যে কেমোথেরাপি দেওয়ার পরে ক্যান্সারের পেশেন্ট কনসিভ কনসিভ করেছে। করেছে। আচ্ছা, হুম। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আরেকটা প্রশ্ন ছিল, কোহিনূর আক্তার জুলি করেছে। আহ, আচ্ছা, রোকসানা মাসুদ করেছেন, বেবিকে ব্রেস্ট ফিডিং করানো অবস্থায় সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন নেওয়া যাবে কি? হ্যাঁ, নেওয়া যাবে, কিছু নেওয়া হবে যাবে। না। আচ্ছা ম্যাডাম, আমার একটা ফোন এসেছে, আমরা ফোনটি নিয়ে আসছি। হুম। দুঃখিত, ফোনটি হয়তো কেটে গিয়েছে কোনো কারণে। আচ্ছা, উম্মে ফারহানা প্রশ্ন করেছেন যে উনি 3 মাসের প্রেগনেন্ট এবং ওনার মায়োমা আছে। মায়োমা কি, আমার কি করা উচিত? ম্যাডাম, আমরা বলবেন? প্রশ্নটি নিয়ে হ্যাঁ। আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি একটু কি কথা বলতে পারবো? জি জি, আপনি কথা বলুন, ডক্টর শুনছেন। ম্যাডাম, আমার হচ্ছে প্রেগন্যান্সি 1 মাস 19 দিন, বাট আমার খুব একটু করে পানির মতো যাচ্ছে, আবার সাদা সাদাও যাচ্ছে। আমি জব করি, তো আমাকে তো অফিসে আসতে হচ্ছে, যেতে হচ্ছে। একটু করে পানির মতো যাচ্ছে, আবার মানে পরপর হয়তো দেখা যাচ্ছে 4-5 ঘন্টা পর পর, আবার 2-3 ঘন্টা পর পর খুব চুলকাচ্ছে, সাদার মতো সাদা সাদা যাচ্ছে, আবার পানির মতো যাচ্ছে। এটা কি আমার বেবির জন্য কোনো কিছু ক্ষতি হচ্ছে? এটা আসলে একটা রোগ, আপনার একটা ডিজিজ হয়েছে, কোনো একটা ইনফেকশন হয়েছে আপনার ভিজাইনাতে। তো আপনার কাছে গাইনোকোলজিস্টের কাছে যান, উনি আপনাকে ওষুধ দিয়ে দিবে। তাই এটা যদি ট্রিটমেন্ট করা নিষেধ না। আপনি যদিও ফার্স্ট ট্রাইমেস্টারে আছেন, মাত্র 1 মাস 19 দিন বললেন, ট্রিটমেন্টের যে ওষুধগুলো দিয়ে ট্রিটমেন্ট করবে এটা আপনার বাচ্চার কোনো ক্ষতি করবে না। কিন্তু আপনি যদি এটা আনট্রিটেড রেখে দেন তাহলে ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে, বাচ্চারও ক্ষতি হবে। ও, আমি তো ম্যাডাম 5 দিন অলরেডি ক্লিন্ডারসিন খেয়েছি, কিন্তু তারপরেও কমেনি। কি আমাকে খেয়েছেন? ডক্টর ক্লিন্ডারসিন দিয়েছিল, ক্লিন্ডারসিন 150 অ্যান্টিবায়োটিক। 5 দিন অলরেডি আমি খেয়ে ফেলেছি, কিন্তু আপনি তারপরে আমার আপনি কমেনি। ভিটি ব্যবহার করেন, ওই যে ভেজাইনাল ট্যাবলেটগুলো আছে না, জি। পলিসি, গাইনোমিক্স আছে, গাইনিপ্রো আছে, কত রকমের ভেজাইনাল ট্যাবলেট আছে, আপনি 6টা ট্যাবলেট ব্যবহার করেন, 6 দিন 6 রাত। ভ্যাজাইনাল ট্যাবলেট ওগুলো ইউজ করব? হ্যাঁ। শুধু ওখানে কিন্তু খাবো না কিছু ম্যাডাম, না? আপনি তো অলরেডি অ্যান্টিবায়োটিক এক কোর্স খেয়ে নিছেন। হ্যাঁ ম্যাডাম, 5 দিন খেয়ে ফেলেছি, কিন্তু হ্যাঁ। কমেনি। আচ্ছা, তা আপনি ওই ট্যাবলেটটা ব্যবহার করেন, আশা করি কমে যাবে। আচ্ছা ম্যাডাম। ধন্যবাদ দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। ম্যাডাম আরেকটা প্রশ্ন ছিল, প্রশ্নটি নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি, আপনার বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি, আপনার বয়সটি বলে প্রশ্ন করুন। ম্যাডাম শুনছেন? জি, আমি একটু ডক্টরের সাথে কথা বলছি। জি জি, হ্যালো, বলুন। জি, বলেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম। হ্যালো। হ্যাঁ, বলেন। আমার আব্বার বয়স প্রায় 60, হুম। 58, 59 এরকম হবে। তো ওরা ইদানিং খুব কোমরে ব্যথা আর পায়ে ব্যথা, পায়ে ঠিক হাঁটুর নিচে ব্যথা। আর তো আমরা গাইনির কাছে গেলাম, গাইনোকোলজিস্ট বললেন যে ওনার জরায়ুটা একটু নিচে নেমে যায়, বিশেষ করে বাথরুম করতে গেলে কিংবা জোরে হাঁটাহাঁটি করতে গেলে।
আবার মাঝে মাঝে ঠিক হয়ে যায়। এখন মানে এই অবস্থায় মানে কি করণীয়, এবং এটাকে অপারেশন করতে হবে কিনা, না করলে কোনো সমস্যা হবে কিনা? আর এই আমার হাই প্রেশারও আছে, আর ডায়াবেটিসটা ঠিক লেভেল কখনো একটু 8 হয়, কখনো 7 হয়, মোটামুটি কন্ট্রোলের মধ্যে। এখন আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে এই অবস্থায় যেহেতু হাই প্রেশারটাও আমার বেশ ফ্লাকচুয়েট করে, তো এই অবস্থায় আসলে এই অপারেশনটা কি জরুরি কিনা, এবং ওনার এখন প্রায় সময় থাইগুলো ব্যথা করে, একটা মানে পায়ের থাই ব্যথা করে, আর হাঁটুর পিছনে সব সময় না, কিন্তু সন্ধ্যার পরে তার নড়াচড়া করা খুব প্রবলেম হয়। আর এমনিতেই তাছাড়া এমনি হাঁটাহাঁটি করলে খুব একটা সারাদিন মোটামুটি ইয়ে হয়, কিন্তু বেশি জোরে হাঁটতে পারে না, তখন এই জরায়ুটা নাকি অল্প একটু নিচে নেমে আসে। আবার বাথরুম করতে গেলে কনস্টিপেশন যখন হয় তখন আবার সমস্যা হয়। এখন কি করণীয়, এটা একটু আপনার কাছে জানতে এটা আপনি দুইটা প্রবলেম বললেন, একটা হলো হাঁটুর নিচে ব্যথা এবং থাইয়ে ব্যথা হয়, আর একটা বললেন যে জরায়ুটা কিছুটা নেমে যায়, এবং আপনি বললেন আপনার মার ডায়াবেটিস আছে মোটামুটি, আর ব্লাড প্রেশারটা বেশি আছে, ফ্লাকচুয়েট করে। এখন দেখতে হবে জরায়ুটা আসলে কত দূর নেমে গেছে। এই বয়সে সাধারণত, বিশেষ করে আগে যাদের নর্মাল ডেলিভারি হয়, তাদের জরায়ু, পেশাবের থলি, পায়খানার থলি অল্প নিচে নেমে যায়, এবং এটা দিন দিন বেশি হতেই থাকে। দিন দিন যত বয়স বাড়তে থাকে তত প্রগ্রেস হতে থাকবে। এখন কতটুকু নেমেছে সেটার উপর ডিপেন্ড করে অপারেশনটা করতে হবে। যদি একদম মাইল্ড হয়, অল্প একটু নেমেছে, তখন আমরা করি না। একটু একটু যখন বেশি হয়, তখন বেশি নেমে যায়, তখনই অপারেশনটা করে দিই। এবং অপারেশন করার আগে পেশেন্টকে ফিট করে নিতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করে নিতে হবে, ব্লাড প্রেশার কন্ট্রোল করে নিতে হবে, এগুলো কন্ট্রোল করে নিয়ে অপারেশনটা করতে হবে। যদি এই সমস্ত কন্ট্রোল করে নিয়ে অপারেশন করেন তাহলে আপনার মায়ের কোনো রিস্ক থাকবে না। আর এই যে ব্যথার কথা বললেন, আমাদের তো মেনোপজের পরে হরমোন চলে যায়, তাই না? তখন আমাদের ক্যালসিয়ামের খুব অভাব হয়। তো ক্যালসিয়ামের অভাবে ওই হাত পা ব্যথা করে, কোমর ব্যথা করে, নানান জায়গা ব্যথা করে। তো ক্যালসিয়াম, ওনাকে একটু ক্যালসিয়াম দিতে হবে, দুধ ডিম এগুলো খাওয়ার পরামর্শ দিতে হবে, যাতে ব্যথাটা না করে আর কি, কম করে। আর অপারেশনের ব্যাপারে তো বললাম যে কতটুকু নেমেছে এটা দেখতে হবে, যদি বেশি নামে। আমি একটু বলি, গাইনোকোলজিস্ট দেখিয়েছিলাম, বলেছেন যে অপারেশন করে ফেলাটা ভালো, কিন্তু নট নেসেসারি একেবারে ইমার্জেন্সি আজকালের মধ্যে সেরকম না। উনি অ্যান্টিবায়োটিকই দিয়েছিল, ওই ওনার নাকি ইউরিনের যে থলিটা সেটাও একটু নিচে নেমে আসছিল, যে কারণে ওনার ব্যথাটাও খুব বেড়েছিল, নড়াচড়া খুব প্রবলেম হচ্ছিল। এটার সাথে কি হাই প্রেশারের কোনো রিলেশন আছে? না না না, এটার সাথে হাই প্রেশারের কোনো রিলেশন নেই। এটার সাথে হাই প্রেশার, মানে এটা পায়ে ব্যথাটা কি আপনার এটার জন্যই হচ্ছে? পায়ে ব্যথাটা হয় আসলে ক্যালসিয়ামের অভাবে, সাধারণত পায়ে ব্যথা হয়। ক্যালসিয়াম এটার সাথে রিলেটেড কিনা, কিংবা আসলে প্রলাপসের সাথে রিলেটেড না। প্রলাপ আপনার যে থলি বের হয়ে আসছে, পেশাবের থলি, এইটার সাথে থাইয়ের ব্যথার সাথে কোনো রিলেশন নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক। আচ্ছা ম্যাডাম, আমরা যে প্রশ্নটিতে ছিলাম, যে উনি প্রশ্ন করেছেন যে 3 মাসের প্রেগনেন্ট এবং তার মায়োমা আছে, মায়োমাটা কি এবং মায়োমা কি করা উচিত। ম্যাডাম, আরেকটা ফোন চলে এসেছে, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাবিবা খাতুনকে চাচ্ছিলাম। জি বলেন। ডক্টর ম্যামের সাথে কথা বলতে পারি না? জি জি বলেন, জি বলেন, আমি শুনছি। জি, ডক্টর ম্যামের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি জি এই তো বলেন। আমি বলছি তো, বলেন। জি, আমি ডক্টর হাবিবা বলছি, বলেন। জি 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 ম্যাম, আমি বলছিলাম আমি ম্যামকে পাবো কোথায়? ম্যাম আপনি কোথায় বসেন, আমি কি জানতে পারি? ওই সেন্ট্রাল হসপিটালে বসি আমি আর কি, কোথায় সন্ধ্যাবেলা। বসেন ম্যাম আপনি কাইন্ডলি? সেন্ট্রাল হসপিটাল, সেন্ট্রাল দর্শক, আমরা হসপিটাল। আমাদের অনুষ্ঠানের শেষে ম্যাডামের ম্যাম চেম্বারে আমাকে ঠিকানা। কাইন্ডলি যদি বলতেন আমি আপনার কন্টাক্ট নাম্বারটা কিভাবে পেতে পারি এবং কোথায় বসেন আপনি আবার যদি বলতেন ম্যাম, আমি শুনতে পাইনি। দর্শক, আপনি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আবার, এবং ম্যাডামের যে কোনো অ্যাপয়েন্টমেন্ট পেতে ফোন করতে পারেন 16484 এই নাম্বারে। ধন্যবাদ দর্শক। ম্যাডাম, প্রশ্নটি যেটা ছিল মায়োমা, মায়োমা কি এবং প্রেগন্যান্সি এবং কত মাস প্রেগন্যান্সি বলুন? 3 মাসের। মায়োমাটা হলো একটা টিউমার, যেটা ইউটেরাসের মাসেল ফাইবার থেকে এই টিউমারটা উঠে। এবং মায়োমাটা খুব কমন টিউমার, যারা মানে প্রায় 100-র মধ্যে 40 জন মেয়ে লোকেরই মায়োমা থাকে।
হ্যাঁ, তো ছোট ম্যাডাম নিয়ে প্রশ্নটি নিন, নিন। প্রশ্নটা নিয়ে নিন। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। জি জি জি, আপনার বয়স বলে প্রশ্নটি করুন। ম্যাডাম শুনছেন? জি, আমার ওয়াইফের একটু কোশ্চেন করতে ছিল। জি জি বলেন। বলেন। থাইরয়েড একটু হাই, থাইরয়েডের কারণে কি? আপনি একটু জোরে কথা বলুন, সমস্যা হচ্ছে। থাইরয়েড আছে, জি জি, থাইরয়েড হাই, থাইরয়েডের কারণে কি বেবিতে সমস্যা কিনা জানতে চাচ্ছি। কি নিতে? থাইরয়েড আছে তো বেবি নিতে সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাইরয়েডটা কন্ট্রোল করে নিতে হবে। যে সাধারণত হাইপোথাইরয়েডই থাকে, সাধারণত টিএসএইচ বেশি থাকে। ওইটাকে কন্ট্রোল করে না নেন যদি, তাহলে এক তো প্রেগনেন্সি হবেই না, কনসিভই করতে চায় না, দ্বিতীয়ত কনসিভ করলেও অ্যাবর্শন হয়ে যায়। সেই জন্য যে কোনো এন্ডোক্রাইনোলজিস্টকে দেখায় থাইরয়েড ফাংশন, থাইরয়েডের লেভেলটা, হরমোনের লেভেলটা আপনাকে ঠিক করে নিতে হবে। ঠিক করে নিয়ে তারপর কনসিভ করতে হবে। ঠিক করে নিলে কি হয়? হ্যাঁ হ্যাঁ হয়। আচ্ছা, এটা মানে মেজর অবস্টাকল না এর জন্য, তাই তো? না 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 না, এমন মেজর কিছু ডিজিজ না, প্রায়ই আজকাল হাইপোথাইরয়েড দেখা যাচ্ছে, এবং এগুলো কন্ট্রোল করে বাচ্চাও হয়, প্রেগনেন্সিও হয়, বাচ্চাও হয়, কোনো অসুবিধা হয় না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ দর্শক। ওর মায়োমাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বলছিলাম। মায়োমা হলো মাসল ফাইবারের টিউমার। এখন আপনার টিউমারটা কত বড়, কত ইঞ্চ বাই কত সেন্টিমিটার বাই কত সেন্টিমিটার, যদি মোটামুটি ছোট হয় তাহলে আপনার এই প্রেগনেন্সির কিছু হবে না। সাধারণত বড় ফাইব্রয়েড হলে অ্যাবর্শন হয়ে যায়, অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্স থাকে। এছাড়া প্রেগনেন্সিতে ছোট ছোট ফাইব্রয়েড কোনো অসুবিধা করবে না। আপনার প্রেগনেন্সি ফুল টার্ম হতে পারবে, নর্মাল ডেলিভারিও হতে পারবে, যদি জ্বরের মুখে টিউমারটা না থাকে। আচ্ছা। জ্বরের মুখে থাকলে তখন সম্ভব না আর কি। তো উনি সেক্ষেত্রে ওনার যে গাইনি কনসালটেন্ট হ্যাঁ, আছে তার সাথে তার সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, কিন্তু এই মুহূর্তে এটাকে কিছু করার নেই, যাবে না। কিছু করা যাবে না এই মুহূর্তে। তো উম্মে ফারহানা, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। ম্যাডাম, আমাদের আরেকটি ফোন ছিল, নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি, প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম, জি প্রশ্নটি করুন, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম ওভারিয়ান সিস্ট কেন হয়, বা যদি বা হয় তাহলে এটা বুঝবো কিভাবে? হ্যাঁ, ওভারিয়ান সিস্ট কেন হয়? অনেক সময় হরমোনাল আপ ডাউন হলে, আপসেট হলে তখন ওভারিয়ান ক্যান্সার, ওভারিয়ান সিস্ট হয়। আবার কোনো সময় যেসব কারণে টিউমার হয় সেই সব কারণেও ওভারিয়ান সিস্ট হয়। এখন বুঝবেন কি করে? এটা আলট্রাসোনোগ্রাম ছাড়া বোঝা সম্ভব না। এটা আলট্রাসোনোগ্রাম ছাড়া বোঝা সম্ভব না, আপনাকে আলট্রাসোনোগ্রাম করতে হবে। স্পেশালি এই আলট্রাসোনোগ্রামটা টিভিএস, ট্রান্সভাজাইনাল সোনোগ্রাম করলে এই ওভারিয়ান সিস্টটা ভালো মতো বোঝা যায়। আর যদি সিস্ট অনেক বড় হয়, মনে করেন 10 সেন্টিমিটার একটা সিস্ট, হ্যাঁ, বা 12 সেন্টিমিটার একটা সিস্ট, তখন তো যে কেউ পেটে পালপেট করলেই একটা পাওয়া যাবে, একটা ম্যাস পাওয়া যাবে। হ্যাঁ, সেটা কি ওভারিয়ান কিনা ইউট্রাইন কিনা সেটাও বোঝার জন্য আপনাকে আলট্রাসোনোগ্রাম করতে হবে। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ম্যাডাম, আরেকটি ফোন ছিল। আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি, আপনার বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি, প্রশ্নটি করুন। বলছি, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আমার ওয়াইফ হচ্ছে 25 বছর, হ্যাঁ। জি। বাট তার হচ্ছে কোমরে প্রচন্ড ব্যথা করে মাঝে মাঝে, আর একটা হচ্ছে ডাইন সাইডে, মানে অ্যাবডোমেনের দিকে এবং বাম সাইডে, দুই দিকেই ব্যথা করে। এখন আসলে কি করা যায় বলুন তো? কোমরের ব্যথার জন্য আপনি অর্থোপেডিক দেখান, ওনারা অর্থোপেডিক দেখান। হ্যাঁ, অর্থোপেডিক। তাছাড়া ওই যে সে অ্যাবডোমেন, ডান সাইডের অ্যাবডোমেনও ব্যথা হয় যে। তাহলে ওটা একটা আল্ট্রাসাউন্ড করে দেখেন ওভারিয়ান সিস্ট আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। একটা আল্ট্রাসোনোগ্রাম লোয়ার অ্যাবডোমেন করে ওইটা দেখেন। আর আগে কি অর্থোপেডিক ডাক্তারকে দেখাবো? অর্থোপেডিক কোমরের জন্য, কারণ ওনারা শুধু ওষুধ দেন না, ওনারা কতগুলো ব্যায়াম দেন, যে ব্যায়ামগুলো খুবই উপকারী। বেশি ওষুধ খেতে হয় না, ব্যায়াম দিয়েই ব্যথা ভালো হয়ে যায়, এবং ফিজিওথেরাপি দেন। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে অ্যাবডোমেনাল পেইনটা, ওটা ওটার আপনি জন্য একটা কি আমি কোনো মেডিসিন দেখাইতে পারি? পেটে ব্যথার জন্য, তল পেটে ব্যথার জন্য গাইনোকোলজিস্ট দেখানোই ভালো, তবে একটা আল্ট্রাসোনোগ্রাম করে যদি দেখান তাহলে আরো বেশি ভালো হয়। না না, সরি, বুঝতে পারিনি, কি কোন বিষয়ে? তল পেটে ব্যথা যদি হয়, নিচ পেটে ব্যথার জন্য গাইনোকোলজিস্টই দেখাতে পারেন আপনি।
তবে একটা আলট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমেন করে তারপর দেখালে বেশি সুবিধা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ দর্শক। ম্যাডাম, আরেকটা প্রশ্ন ছিল, ফেসবুকে কমেন্টে এসেছে যে ওনার 8 মাসের একটা বাচ্চা আছে, সিজারের মাধ্যমে হয়েছিল। ওনার কোশ্চেনটা হচ্ছে যে বাচ্চার 1 বছর হলে কি তিনি সেকেন্ড বাচ্চা নিতে পারবেন কিনা। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমরা প্রশ্নটি নিয়ে আসছি, ফোনটি নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি, প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম হচ্ছে ফারহা। জি আমার বয়স 28। আমার ওভারিয়ান সিস্ট ছিল, পরপর 2বার সার্জারি হয়েছে, এখন নেই। বাট এটা কি কোনো প্রবলেম হতে পারে নেক্সট টাইমে? না, এটা ওভারিয়ান সিস্ট আপনি তো রিমুভ করেছেন, তো ওভারিয়ান সিস্ট যে আবার কখনো হবে না সেটার নিশ্চয়তা নাই। আপনার এখন বয়স কত? 27। 27। তাহলে এখন লং লাইফ আপনার ইনশাল্লাহ পড়ে আছে, তো ভবিষ্যতে কখনো হতে পারে আবার টিউমার আর কি। বাট এখন যদি নিউ আমি মেডিসিন শুরু করতে চাই, আমার কোনো প্রবলেম হবে না বা অন্য কোনো প্রবলেম নেই কমপ্লিট করতে? কি শুরু করতে চান? সরি, আপনি কোশ্চেনটা আবার করুন। কি শুরু করতে চান? মানে আমাকে আমার ডাক্তার বলছিল যে এরকম সিস্ট দেখা যায় নেক্সট টাইমে কনসিভ করতে প্রবলেম হয়, এই না, ধরনের না। কোনো প্রবলেম কি থাকতে পারে? না 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 না, কনসিভ করার কোনো প্রবলেম থাকবে না। আপনার তো ওভারি আছে, ইউট্রাস আছে, সব কিছু আছে, কনসিভ করার কোনো প্রবলেম থাকবে না, আপনি কনসিভ করতে পারেন। বাট আমার কি এখন রেগুলার চেকআপে থাকা দরকার যে আমার এখন আছে কিনা প্রবলেম? চেক আপ বলতে কি বোঝায়, যে ওভারিয়ান টিউমার আবার আছে কিনা সেটার জন্য? আছে কিনা, যেহেতু আমার কন্টিনিউয়াসলি 2বার হয়েছে, থার্ড টাইমে আমি সার্জারির পর থার্ড টাইমে আমি আবার মেডিসিন খাওয়ার পর রিমুভ হয়েছিল। আচ্ছা, তো ফলো আপ তো আলট্রাসোনোগ্রাম করেই করবেন। যদি ফলো আপ করতে চান তো 3 মাস পর বা 6 মাস পর আবার একটা আলট্রাসোনোগ্রাম করে দেখেন যে আপনার আবার ওভারিয়ান সিস্ট আছে কিনা। আবার এখানে একটা ভয় কাজ করে, যেটা আমার পরপর কয়েকবার হয়েছে, যে এটা কি আমার সবসময় হতে থাকবে কিনা, দ্যাটস ওয়াই। না না, সবসময় হতে থাকার কথা না। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ দর্শক। ম্যাডাম, প্রশ্নটি ছিল আবু রায়ান করেছেন যে ওনার ফার্স্ট বেবি সিজারে হয়েছে এবং সেকেন্ড বেবি তিনি 1 বছরের পর নিতে পারবেন। হ্যাঁ, নিতে পারবে, তবে 2 বছর হলে বেশি ভালো হয়। 2 বছর বাচ্চা এমনিও তো প্রথম বেবিকে 2 বছর বুকে দুধ খাওয়ানো উচিত। 2 বছর নিলে ভালো হয়, কিন্তু 1 বছর পরে নিলে কোনো ক্ষতি হবে না, যে জরায়ু ফেটে যাবে বা সেলাই ফেটে যাবে এগুলো কিছু হবে না, নিতে পারেন। ম্যাডাম, আমরা প্রশ্নটি নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি, প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন, আপনার বয়স বলে প্রশ্নটি করুন, ম্যাডাম শুনতে পাচ্ছেন। জি, আমার বয়স 32। আমার সমস্যা হচ্ছে আমার ডায়াবেটিক্স হয়েছে বেবি যখন পেটে আসছে 3 মাস আগে। তো এখন সমস্যা হচ্ছে ডায়াবেটিসটা আমার ছিল না বেবি হওয়ার কতদিন পর, কিন্তু এখন আমার 2 বছর হয়েছে বেবি, ডায়াবেটিসটা আবার এসে পড়ছে, এটা 1 বছর হয়েছে। যখন আমি বাচ্চা যাতে না হয় এর জন্য আর কি নিয়ে যাচ্ছিলাম যাতে পিল খেলে ইয়ে হয়, কিন্তু পিল খাওয়াতে আমার ডায়াবেটিস অনেক বেড়ে যায়। এর জন্য কি করণীয়, কোন পদ্ধতিটা ভালো, কোনটা করলে ভালো হবে? আপনি কি পিল খেয়েছেন? পিলের নাম কি? কি কোন পিলটা খেয়েছেন? পিল খেয়েছিলাম 2 মাস। কোন পিল নাম বলতে পারবেন? এখন মনে পড়তেছে না, 2 মাস খেয়েছি। খাওয়ার পরেই ডায়াবেটিস অনেক বেড়ে 13-14তে চলে গেছে। তখন স্যার আমাকে বললো যে আপনি কি খাচ্ছেন আমাকে বলেন, তো আমি বলছি যে আমি পিল খাচ্ছি, তো স্যার বললো যে পিল খাওয়া যাবে না, ডায়াবেটিস খাওয়া যাবে না। আপনার কয়টা বাচ্চা? অন্য পদ্ধতি আমার ছোট বেবি নেই, বড় বেবি 15 বছর। তো শুনে, আচ্ছা, অন্য পদ্ধতি আছে, যেমন ইমপ্ল্যান্ট আছে। ইমপ্ল্যানন নামে একটা রড এখানে ইয়েতে ঢুকায়, আর্মে ঢুকিয়ে দেয়, আর্মের ইনার সাইডে, মিডিয়াল সাইডে। ওইটা ওগুলো নিলে কি ম্যাম বেড়ে যাবে ডায়াবেটিসটা, কি বেড়ে যাবে? না, ওইটাতে ডায়াবেটিস বাড়বে না, ওইটাতে ডায়াবেটিসের কিচ্ছু হবে না। ওই ইমপ্ল্যানন যদি আপনি নেন ডায়াবেটিসের কোনো ক্ষতি করবে না, ডায়াবেটিস আপনি কন্ট্রোল করলেই হবে। আজকাল অনেক লো ডোজ পিল খাওয়া যায় যেটা নাকি ডায়াবেটিসে কোনো ক্ষতি করে না, যেমন নোভেলন, রোজেন 28, এই যে খুবই স্বল্প মাত্রার পিল, ওগুলোও কিন্তু ডায়াবেটিসের অসুবিধা করে না। ডায়েট কন্ট্রোলটা ভালো করে করতে হয়, আধা ঘন্টা দৈনিক হাঁটতে হয়, তাহলে ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে। আচ্ছা আচ্ছা ম্যাম, এই সমস্যাটা ছিল এটার জন্য। তাহলে এই নোভেলা 28 এগুলো খেলে ডায়াবেটিস ক্ষতি হবে না? আর কি পদ্ধতিটা? আরেকটা পদ্ধতি ওই যে ইমপ্ল্যানন নেওয়ার জন্য হাতে রড। হাতে ইমপ্ল্যান্ট, এটা
ক্ষতি করে না ম্যাডাম? না, এটা ডায়াবেটিসের মোটেই ক্ষতি করবে না, এটা প্রজেস্টেরন অনলি, এখানে ইস্ট্রোজেন নাই। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক। ম্যাডাম, আরেকটি প্রশ্ন ছিল, সামিয়া আহমেদ করেছেন, ওনার বয়স 34 বছর, বিবাহিত, ওনার কোনো বাচ্চা নেই, কিন্তু পিরিয়ড নিয়মিত হচ্ছে। পিরিয়ডের সময় প্রচন্ড পরিমাণে ব্যথা করে এবং অনেকটা খিঁচুনির মতো, যা অসহনীয়। তো এই ক্ষেত্রে তিনি কি করতে পারেন? কয়টা বাচ্চা বললো? ওনার বাচ্চা নেই, 34 বছর বয়স। ম্যাডাম, আমরা প্রশ্নটি নিয়ে প্রশ্নে ফিরে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি, বয়সটি বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, 90 যতদূর সম্ভব কেটে গিয়েছে। আচ্ছা ম্যাডাম, আমরা প্রশ্নটি নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমি কি ডাক্তার হাবিবা খাতুনের সাথে একটু ডিসকাস করতে পারবো? জি জি, করতে পারবেন, বলেন। আমি ডক্টর হাবিবা বলছি, বলেন। জি, আমার ওয়াইফের এজ 26 ইয়ার। তো আমরা 3.5 বছর হলো বিয়ে করেছি। তো প্রথমে গত বছর মার্চের দিকে ওর একটা মিসক্যারেজ হয়ে যায়। ওর ইউটেরাস ডাক্তারে টেস্ট করার পরে ওটা জানা গেছে যে ইউটেরাস 2টা। তো এখন মিসক্যারেজ হওয়ার 1 বছর হয়ে গেছে প্রায়। এখন ওর নিচের পেটে হালকা চিনচিন করে ব্যথা হয়। ব্যথার কারণে ডাক্তার দেখানো হয়েছে যে আমরা আবার নতুন করে বেবি নিতে ইচ্ছুক। সেক্ষেত্রে ডাক্তার আপনার ইউটেরাসের মেজারমেন্ট দেখায়, আলট্রাসোনোগ্রামে দেখাইছে 36x18 মিলিমিটার রাইট ওভারি, আর বাম পাশেটা দেখাইছে 35x13 মিলিমিটার ওভারি। আরেকটা জিনিস, জি জি, ইউটেরাসের যে বোথ ওভারিটার প্রমিনেন্ট কমেন্ট দেওয়া আছে ইউটেরাসের ক্ষেত্রে। না, ওভারি ভিন্ন জিনিস, ইউটেরাস ভিন্ন জিনিস। ওভারি হলো ইউটেরাসের 2 পাশে থাকে, ওটা কত সেন্টিমিটার বললেন যে ওটা কোনো অসুবিধা নাই, কিন্তু ইউটেরাস। আমি আপনাকে বলি, এখন 30 রাইট ওভারি মেজারিং অ্যাবাউট 36x18 মিলিমিটার, আর লেফট ওভারি হচ্ছে আপনার মেজারিং হচ্ছে আপনার 35x30 মিলিমিটার। লেটেস্ট আর কি আপনার ইয়েতে পাওয়া গেছে আলট্রাসোনোগ্রামে। আচ্ছা, তো এইটার জন্য এর আগে ডাক্তার আর কি ওকে ইয়ে করছে যে 2টা ইউটেরাস আছে, মানে 2টা ইউটেরাসের পার্ট পাইছে 2টা। জি, সেই ক্ষেত্রে এখন ডাক্তার ইনজেকশন নিতে বলছে ওকে, যে আপনার এইচএমজি একটা ইনজেকশন মাসিকের 7ম, 8ম এবং 9ম দিন, একইভাবে 3 মাস নিতে বলছে। আর প্রেসক্রাইব করছে ট্যাবলেট মেডিসিক, আর একটা হচ্ছে ফিমালেক, এই 2টা ট্যাবলেট সে ইয়ে করছে। কিন্তু আমরা একটু অ্যাংসিয়াস যে আসলে ইনজেকশনটা নিব যদি কোনো ব্যাড এফেক্ট বা অন্য কোনো ইয়ে হয়, ভয় পাচ্ছি। সেক্ষেত্রে আমরা আপনার কাছে একটু পরামর্শ নিতে পারি। মানে আপনারা কি এখন আবার কনসিভ করতে চাচ্ছেন? জি জি, আমরা আবার বেবি নিতে চাচ্ছেন। আচ্ছা, বেবি নেওয়ার জন্য এইচএমজি আপনারা তো নিজেরাই কনসিভ করেছিলেন প্রথমবার, তাই না? এইবারও প্রথমবার নিজেরা না, আপনার ওই যে ফেরদৌসী মহল রুনি ম্যাডাম বাংলাদেশ মেডিকেলের যে প্রফেসর ছিলেন, ওনার কাছ থেকে আমরা হচ্ছে নিয়েছিলাম, ট্রিটমেন্ট নিয়েছিলাম। আচ্ছা, ট্রিটমেন্ট নিয়ে কনসিভ করেছিলেন। তো এখন আবার এইচএমজি দিয়েছে না? এইচএমজি এটা অন্য রাজশাহীর একজন ডাক্তার দিয়েছে, কারণ এখন তো আমার ওই স্যারে ঢাকায় থাকেন, এখন রাজশাহী মানে এলাকায় নাটক থাকে, যার কারণে আমরা ওখানে দেখাইছি। এই তো সাধারণত আগে লেট্রল কোনো জিনিস দিয়েছে কি? লেট্রল বা অভুক্লন এরকম কোনো কিছু দিয়েছে ডিম ফোটার জন্য? না, অন্য কোনো ইয়ে দেয়নি। উনি শুধু 2টা ট্যাবলেট আর বলছে এইচএমজি ইনজেকশনটা 3 মাস নিতে হবে। কখন নিতে হবে? এটা লিখছে 7ম, মাসিকের 7ম, 8ম এবং 9ম দিনে। হ্যাঁ, এটা দিয়েছে কনসিভ করার জন্য। এটা দিলে কোনো ক্ষতি হবে না, এটা দিয়েছে যেন আপনার ওয়াইফ কনসিভ করে। জি জি, আমি জানতে চাচ্ছি যে এইচএমজি আমরা হয়তো দেখা যাচ্ছে ওনার কাছ থেকে আমরা ওনার ট্রিটমেন্ট মতো আমরা ট্রিটমেন্টটা ফলো করলাম, এখন পরবর্তীতে এটার কোনো এফেক্ট আসবে এরকম কোনো হইতে পারে কিনা? না, এটা একটা হরমোন, এটাতে কোনো অসুবিধা হবে না। আরেকটা জিনিস জানতে চাচ্ছি ম্যাডাম, সেটা হলো যে ডাক্তার এর আগের বার বলেছিল যে তলপেটে হালকা ব্যথা হচ্ছে, এটা সিস্টের কারণে, এটা পলিসিস্ট নাকি যেন বলছিল, পলিসিস্টিক ওভারি প্রবলেম এরকম বলছিল।
আহ, অল্প অল্প ব্যথা হলে তো কোনো অসুবিধা নাই, থাক না অল্প অল্প ব্যথা, আপনি অল্প অল্প ব্যথা তো সহ্য করা যায়, তাই না? যদি অসহ্য কোনো ব্যথা না না হয় তাহলে ব্যথা, অল্প অল্প ব্যথাই হয়, অল্প হ্যাঁ অল্প মাঝে মাঝে সেটার জন্য চিনচিন কোনো করে ব্যথা ওষুধ হয়। নিতে হবে না, সেটার জন্য কোনো ওষুধের প্রয়োজন নাই। জি, তাহলে আমরা HMG ইনজেকশন নিলে কোনো এফেক্ট আমাদের ইন ফিউচারে হবে না? না, হবে না। জি, থ্যাংক ইউ ম্যাডাম। মোস্ট ওয়েলকাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ম্যাডাম আমরা যে প্রশ্নটিতে ছিলাম যে পিরিয়ড হয় এবং প্রচন্ড রকমের ব্যথা হয়, 34 বছর বয়স এবং তার এখনো কোনো বাচ্চা নেই। আচ্ছা, তা এটাকে বলে, আচ্ছা প্রশ্নটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। হ্যালো, আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা ম্যাডাম আমরা প্রশ্নে ফিরে যাচ্ছি যে সমস্যাটি ছিল যে পিরিয়ডে প্রচন্ড ব্যথা। আচ্ছা আমি প্রশ্নটি নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি, আপনার বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি বলেন। জি, আমার বয়স 33। আমার পিসিও ছিল। আমি ওই 2015 জুন মাসে ল্যাপারোস্কোপিক ড্রিলিং করা হয়েছিল। জি তো এরপর থেকে ডাক্তার আমাকে লেট্রল 2.5 এটা দিচ্ছে প্রতি জি মাসে জি 5 দিন করে খেতে, 3 বেলা। তারপর প্রতি 3 মাস পরে পরে টিভিএস করে এসসিজি ইনজেকশন দিচ্ছে। জি এখন তো প্রায় 21 মাস হয়ে গেছে, এখনো কনসিভ হচ্ছে না। তো আমি কি আইভিএফ ট্রাই করতে হবে বা এই ধরনের কিছু? আইভিএফ ট্রাই করতে পারেন। এর আগে ইন্ট্রাইউটারাইন ইন্টারসার্ভাইকাল ইনসেমিনেশন বলে, সেগুলো ট্রাই করতে পারেন। একটা যে ইনফার্টিলিটি নিয়ে ডিল করে যে ডাক্তাররা, যে ইনফার্টিলিটি ক্লিনিক তো আছে আমাদের অনেকগুলো না, সেখানে যান, উনি আপনাকে সঠিক ইয়েটা বলে দিবে আর কি। এখন আমার ট্রিটমেন্টটা কি মানে যেটা হচ্ছে সেটা কি ঠিকই আছে? জি, আমার ট্রিটমেন্ট যেটা চলছে সেটা কি ঠিকই আছে? আমি কিভাবেই কন্টিনিউ করতে থাকবো? হ্যাঁ, কিন্তু এটা কতদিন কন্টিনিউ করবেন, একটা তো লিমিট আছে, তাই না? সেই জন্য আর কি। তা এখন তো বেশ অনেক দিন, আপনি কত কত মাস বললেন এরকম নিলেন? এটা প্রায় 21 মাস হয়ে গেছে। না, অনেক বেশি হয়ে গেছে। আপনি এখন একজন ইনফার্টিলিটি ডাক্তারকে দেখান, অন্য পদ্ধতি দিবে আপনাকে। ধন্যবাদ দর্শক। আচ্ছা ম্যাডাম আমরা প্রশ্নে ফিরে যাচ্ছি। ওই প্রচন্ড হ্যাঁ, অনেক পেট ব্যথা 34, এটা সেকেন্ডারি ডিসমেনোরিয়া বা কনজেস্টিভ ডিসমেনোরিয়া বলে এটাকে। এটা ডেফিনেটলি ওনার কোনো পেলভিক প্যাথোলজি আছে। তো সেই জন্য ওনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। কোনো না কোনো প্যাথোলজি না হলে ওনার এই টাইপের ব্যথা হতো না। সেই প্যাথোলজিটা বের করে চিকিৎসা করতে হবে। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা পরবর্তী কলটি নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কলটি তো ইয়ে হচ্ছে। ম্যাডাম আরেকটা প্রশ্ন ছিল যে নর্মাল সাদা স্রাব মাসে কতবার বা কত সপ্তাহ কতদিন সপ্তাহে কতদিন হতে পারে? এর চেয়ে বেশি হলে কি রোগ মনে করবেন? মানে এটা একটা প্রশ্ন। নর্মাল সাদা স্রাব সব মেয়েদেরই হয়, বিশেষ করে ওভুলেশনের আগে এবং ওভুলেশনের পরে এবং মেনস্ট্রুয়েশনের আগে, এটাই নর্মাল। এবং ওইটা আবার এরকম স্রাব হবে না যে পায়জামা ভিজে যাবে, প্যান্টি ভিজে যাবে, বা দুর্গন্ধ হবে না, চুলকানো হবে না। এই স্রাবের সাথে যদি দুর্গন্ধ থাকে, চুলকানো থাকে, বা একদম প্যান্টি ভিজে যায় এমন স্রাব হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা ম্যাডাম আমরা কলটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক আপনি আপনার বয়স বলে প্রশ্ন করুন, ম্যাডাম শুনতে পাচ্ছেন। আমার তো বয়স, ওনার এইজ হচ্ছে 27, ও 7 মাসের প্রেগনেন্ট। আপনি একটু জোরে কথা বলবেন? জি, আমার বয়স হচ্ছে 27। জি জি। 7 মাসের প্রেগনেন্ট। তো এখন এতদিন ভালো ছিল, এখন হাত জ্বালাপোড়া করে আর একটু দুর্বল লাগতেছে, আর দ্বিতীয় কথা মাঝে মধ্যে গ্যাস কাম করে। এইটা কেন হচ্ছে, প্রতিকার আছে? হাত জ্বালাপোড়া করে? হাত পা জ্বালাপোড়া করার জন্য উনি কি ডাক্তার দেখিয়েছেন? আয়রন, ক্যালসিয়াম ইত্যাদি খান নাকি খায় না? ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তার যখন দেখাইছে আরো 2-3 মাস আগে, তখন ওই ক্যালসিয়াম 1 মাসের জন্য ডাক্তার 1 মাসের জন্য তো দেয় না। ক্যালসিয়াম এবং আয়রন এটা
হোল প্রেগনেন্সি খেতে হয় টিল ডেলিভারি, বুঝছেন? মাসে মাসে আর দেখাতে হয় মাসে মাসে। আপনি 3 মাস আগে দেখিয়েছেন আর দেখার নাই, তো এর প্রতি মাসে মাসেই আপনাকে আয়রন এবং ক্যালসিয়ামটা খেতে হবে। আর ওই যে হাত জ্বালা পড়ার জন্য নিউরোবি, NEUROB, নিউরোবি একটা করে 3 বার 3 মাস দেন, একটা করে 3 বার 3 মাস দেন। আর আয়রন ক্যালসিয়াম মানে পুরা প্রত্যেক দিনই খাবে ডেলিভারি পর্যন্ত। আর ওই যে গ্যাস ফর্মের জন্য গ্যাসের জন্য গ্যাসের ওষুধ দিতে পারেন, যে অমিপ্রাজল, যে কোনো অমিপ্রাজল দিলে কন্ট্রা ইন্ডিকেটেড না। পেন্টোপ্রাজল দিতে পারেন, পেন্টোনিক্স দিতে পারেন। অমিপ্রাজল প্রেগন্যান্সিতে সেফ ম্যাডাম? হ্যাঁ, বি এটা টাইপ, মানে বি ক্যাটাগরি, বি ক্যাটাগরি। ধন্যবাদ দর্শক। ম্যাডাম, আমাদের আরেকটি প্রশ্ন ছিল, সুলতানা বিনতে রহমান করেছেন। ওনার ছোট বোন 8 মাসের প্রেগনেন্ট, বয়স 19 বছর, কয়দিন ধরে চোখে ঝাপসা দেখছে, গলা শুকিয়ে যায়, মাথা ব্যথা করে, শরীর দুর্বল লাগে, এমত অবস্থায় কি করতে পারে? এই পেশেন্ট অবশ্যই খুব জলদি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এমন হতে পারে যে ওর ব্লাড প্রেশার হাই, যেহেতু চোখে ঝাপসা দেখছে আবার মাথা ব্যথা করছে, তো প্রেশার হাই হলে তো এক্লামশিয়া হয়ে যাবে। ওকে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাতে হবে। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আমরা একটি কল নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আপনি আপনার টিভির সাউন্ড কিংবা আপনার যে ফেসবুকের সাউন্ডটি কমিয়ে দিন। আপনি আপনার ফেসবুকে যে লাইভটি চলছে আপনার সাউন্ডটি কমিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম, ডক্টর আলী আমার ডাক্তার থেকে বলছি। আপনি আপনার বয়স বলে প্রশ্নটি করুন, ম্যাডাম শুনতে পাচ্ছেন। আচ্ছা, হ্যালো, জি বলুন। জি বলুন। আচ্ছা, আমার ওই সমস্যা হলো, হ্যালো, জি আমার সমস্যা হলো আর কি, এই পিরিয়ডের সময় খুব বেশি জলের মতো হয়। আপনার সমস্যা হচ্ছে, আপনি আপনার ফেসবুকে যে লাইভ প্রোগ্রামটি চলছে ওখানকার আপনার সাউন্ডটি কমিয়ে দিন। আচ্ছা, সাউন্ডটি কমিয়ে দিচ্ছি। আমার ওই পিরিয়ডের সময় ব্লাডের সাথে অনেক জ্বলে যায়, তারপরে দেখা যায় যে আমার হিমোগ্লোবিন কমে আসছে। সেজন্য আর কি একটু আমি ম্যাডামের কাছ থেকে একটু কিছু শুনতে চাই। আচ্ছা, আপনার বয়স? কেন এইগুলা প্রবলেম হয়? হ্যাঁ, বয়স কত বললেন? আমার বয়স 42। 42। আচ্ছা, তো আপনি ডাক্তারের কাছে যান নাই না? ডাক্তারের কাছে যেতে হবে। না গেলে আপনার প্যাথোলজি, কোনো একটা কিছু প্যাথোলজি না হলে তো আপনার ব্লিডিং বেশি বেশি হতো না, তাই না? অবশ্যই একটা কোনো প্রবলেম আপনার আছে। তো ওনার কাছে গেলে একটা আলট্রাসোনোগ্রাম করলে তো বুঝতে পারবে যে কোনো ফাইব্রয়েড আছে। ও থাইরয়েড যদি আপনার কন্ট্রোল না থাকে, থাইরয়েড আমার একটু নরমালি আছে, তাহলে থাইরয়েডের জন্য হবে না। থাইরয়েড অ্যাবনর্মাল থাকলেও বেশি বেশি মাসিক হয়। এছাড়া জরায়ুতে কোনো টিউমার থাকলে, যেমন আলট্রাসোনোগ্রাম করেছেন না? কোনো প্রবলেম নাই, এমনি ইউটিরাস একটু বড়, সামান্য বড় আর কি। তাহলে ব্লাডের সাথে আমার ওই বিটলের মতো আসে আর কি, ব্লাডের সাথে। আচ্ছা, আপনি তাহলে প্রজেস্টেরন খেতে পারেন আর কি। এগুলো তো এখন মানে একরকম ট্যাবলেট আছে প্রজেস্টেরন, প্রজেস্টেরন। হ্যাঁ, ওষুধ খেলে ওইটাতে কন্ট্রোল হবে, কিন্তু ওষুধটা মিনিমাম 3 মাস খেতে হয়, 21 দিন করে। সেটা যে আপনি ওষুধের নাম বলা, তো এটা জিনিসটা প্রজেস্টেরন দেওয়া হয়। প্রজেস্টেরন অনেক কোম্পানির অনেক নাম আছে, কার্ডটা আমি নাম বলবো আন্দাজে। আপনি দর্শক, আপনি আমাদের লাইভের সাথে থাকুন ফেসবুকে, এবং সেখানে আপনার প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এক কোম্পানির নাম বললে বলবে সেটা তো বললো না। আচ্ছা ম্যাডাম, আরেকটা প্রশ্ন ছিল, অনেকে করেছেন যে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা থাকলে করণীয় কি বা কি হতে পারে? পিসিও যে ডিজিজটা আজকাল অনেক বেশি দেখা যাচ্ছে আগের চেয়ে। এটাতে পেশেন্টগুলো মোটা হয়ে যায় বেশি, তার দাড়ি মোছের মতো দেখা যায়, এবং সারা গায়ে লোম বেশি হয়, এবং মেনস্ট্রুয়াল প্রবলেম হয়, এবং তাদের ওভুলেশন হয় না। হ্যাঁ, এই কতগুলো জিনিস তাদের হয়।
তো এগুলো আপনি ইনভেস্টিগেশন করতে গেলে আমরা একটা ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি করি, ওটাতে আসে যে ওভারিগুলা সিস্টিক, 2টা ওভারিতে মাল্টিপল সিস্ট আছে, এটা আসে। আর এছাড়া একটা আমরা হরমোন টেস্ট করি, FSH অ্যান্ড LH। নর্মালি FSH কম বেশি থাকবে, LH কম থাকবে, কিন্তু ওখানে রিভার্সাল অফ রেশিও হয়। LH-টা বেড়ে যায়, 3 গুণ বেড়ে যায় বা তার চেয়েও বেশি, আর FSH-টা কমে যায়। তো এটা দিয়ে বুঝতে পারি যে তার পলিসিস্টিক ওভারি হয়েছে। হ্যাঁ, ওটা হয়েছে। তো ওটা আমরা একটা কল নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর ওলাই আমার ডাক্তার থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি মিরপুর 12 নম্বর থেকে বলছি। জি ম্যাডাম, আমার আজকে 6-7 বছর ধরে মানে অনিয়মিত মাসিক হচ্ছে। তো আমি ডাক্তার দেখাইছি, 3-4 জন ডাক্তার দেখাইছি। তো ওনারা আমাকে ওই ওভারিয়াল সিস্ট ধরা পড়ছে আমার। তো আমি এই পর্যন্ত নর্মাল খেলাম অনেকবার, তারপর লোজানা খাইছি, কিন্তু কোনো কাজ হয় না। মানে মাসিক বন্ধ, লোজানা ওষুধ খাই অতদিন ভালো থাকি, এরপর আবার শুরু হয় ব্লিডিং। এরপর লাস্টে একজন ডাক্তার দেখালাম, উনি আমাকে বললো যে তুমি খাও, ওভারস্টেট গোল্ড খাও। ওইটা খাওয়ার পরেও আমার কমে নাই, অনিয়মিত মাসিক হচ্ছে। তো এরপর উনি আমাকে বলতো তুমি ইনজেকশন নাও, ইনজেকশনও কোনো কাজ হয় নাই। এখন উনি আমাকে বলছে তুমি করো, ডিএনসি করো। ডিএনসি যদি ভালো না হয় তাহলে তোমার জ্বরে ফেলে দিতে হবে। এখন আমি একটু আনডিসিশনে আছি, আসলে কি করবো আমি। আপনি তো যদি সব ওষুধ ট্রাই করে থাকেন, কোন ওষুধে যদি আপনি কি নিয়মিত ওষুধগুলো খেতেন নাকি মাঝে মধ্যে? 3 মাস করে করে খেয়েছি। রেগুলার খেয়েছেন, বাচ্চাদের দেন নাই? হ্যাঁ, নর্মাল যেমন 3 মাস খেয়ে দেখছি বন্ধ থাকে, কিন্তু ছেড়ে দিলে আবার 6 মাসিক আবার অনিয়মিত শুরু হয়ে যায়। বয়স কত এখন বললেন? আমার বয়স এখন 38 বছর। তো আপনাকে ওই ডিএনসি করেও ভালো হয় নাই? ডিএনসি করেছেন? না, ডিএনসি এখনো করি না। এখন ম্যাডাম বলতেছে ডিএনসি করো। হ্যাঁ, ডিএনসি করেন। ভালো না হয় তাহলে তোমাকে ফেলে দিতে হবে। ডিএনসি করলে 2টা উপকার হবে। একটা হলো আপনার এন্ডোমেট্রিয়ামটা কিউরেট করে নিয়ে আসবে, আর একটা হলো ওইটা পরীক্ষা করতে দিবে যে আপনার জরায়ুর লাইনিং এ কি অসুবিধা আছে, কোনো খোদা না করুক কোনো ক্যান্সার আছে কিনা, কোনো খারাপ কিছু আছে কিনা, ওইটাও পরীক্ষা হয়ে যাবে। আপনি ডিএনসিটা করেন। ব্লিডিংটা কোথায় বসে এটি বলতে পারবেন? ওটা পরে মানে আমরা অনুষ্ঠানের শেষে বলে দিবে, জানিয়ে দিব। ধন্যবাদ দর্শক। আচ্ছা। মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে কথা হচ্ছে, কি জানি। ও হ্যাঁ, তো ওরকম হয়ে যায়। তো তখন যখন ধরা পড়ে যে সে পলিসিস্টিক ওভারির পেশেন্ট, তখন তাকে আমরা অ্যাডভাইস দিই ওয়েট রিডাকশন। হ্যাঁ, খাওয়ার ক্যালোরি কমাবে এবং হাঁটবে, 2 বেলা হাঁটবে। আর এছাড়া মেটফর্মিন একটা ট্যাবলেট দিই, যেটা দিলে একটু ওয়েট রিডাকশন কম হয়। আর ওদের যে ফাস্টিং ইনসুলিনও বেড়ে যায়, এইটাও কন্ট্রোল হয় মেটফর্মিন দিয়ে। এভাবে আজকাল বাজারে আরো নতুন নতুন ড্রাগ বের হয়েছে, 3 মাস করে ট্রিটমেন্ট দিতে হয়। ওই 3 মাস করে ট্রিটমেন্ট দিলে অনেক পিসিওই ঠিক হয়ে আসে আর কি, এটা নরমাল রেঞ্জে চলে আসে। আচ্ছা ম্যাডাম, আরেকটি প্রশ্ন ছিল যে বেলায়েত হোসেন করেছেন, মরিয়ম, বয়স 24, ওনার 3 বছর হয়েছে বিয়ে হয়েছে, ওনার 2 বার মিসক্যারেজ হয়েছে। তো ওনার থাইরয়েডের প্রবলেম আছে এবং লাস্ট মিসক্যারেজটা হচ্ছে 1 বছর 5 মাস আগে, এবং মেনস্ট্রুয়েশন তার 5 মাস হচ্ছে, নিয়মিত হচ্ছে না, তার 5 মাস হলো নিয়মিত হচ্ছে না, এবং তার থাইরক্স মেডিসিন খাচ্ছেন, এখন কনসিভ হচ্ছে না। উনি কি করতে পারেন? এখন থাইরয়েড ফাংশন লাস্ট কবে করে এটার উপর ডিপেন্ড করে। আপনারা তো থাইরয়েড ফাংশনটা করে দেখতে হবে, থাইরক্স TSH লেভেলটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, TSH লেভেলটা ঠিক আছে কিনা। এবং আরও ইনভেস্টিগেশন আছে, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি, এই সমস্ত টেস্টগুলো করে দেখতে হবে যে অন্য কোনো ডিজিজ আছে কিনা, সেগুলোও দেখতে হবে। দেখে ভালোভাবে ইনভেস্টিগেশন করে তারপরে আপনার ট্রিটমেন্ট করতে হবে। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। এবং আরেকটি প্রশ্ন আছে, হালিমা খাতুন করেছেন, ওনার এজ 30 বছর, ব্রেস্ট ফিডিং করানো অবস্থায় জরায়ু ক্যান্সারের ভ্যাকসিন নেওয়া যাবে কিনা এটি জানতে চেয়েছেন। কি অবস্থায়? ব্রেস্ট ফিডিং করানো অবস্থায়, বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় যাওয়া যাবে। আচ্ছা, আর ওনার আরেকটা প্রশ্ন করেছেন যে ভ্যাকসিনে শুনেছেন অনেক ব্যথা, এটা আসলে জানতে চান? না, ভ্যাকসিনে ব্যথা নেই। আর বার্থ কন্ট্রোলের ক্ষেত্রে ব্যারিয়ার ছাড়া ইজিয়েস্ট মানে সহজতর উপায় কি, যেটাতে কষ্ট কম, এবং এগুলো উনি আসলে জানতে চাচ্ছেন। এখন ওনার 2টা বাচ্চা আছে আর বেবি চাচ্ছেন না। যদি ওরকম লম্বা টাইমের জন্য নিতে চান তাহলে কপার 280 কপারটি আছে না, কপার 280A,
এটা 10 বছর কাজ করে কপার 280A দিলে, এবং কমপ্লিকেশন কম হয়, অনেক কম কমপ্লিকেশনে, মানে আপনি লম্বা টাইম 10 বছর আপনি কনসিভ করবেন না। এটা নিতে পারেন, অথবা ইমপ্ল্যানন রড নিতে পারেন, যেটা আর্মে নেওয়া হয়, মেডিয়াস অ্যাসপেক্ট অফ দ্য আর্মে নেওয়া হয়, ওইটা 5 বছর কাজ করে, আর ওই আইইউসিডিটা 10 বছর কাজ করে। আর আপনি যদি এইসব জিনিস ভয় পান তাহলে লো ডোজ পিল খেতে পারেন। এখন খুবই স্বল্প মাত্রার পিল বের হয়েছে, যেগুলোর কোনো ওই যে মোটা হয় না, একনি ব্রণ হয় না, এগুলো হয় না, কিন্তু ওইটা আবার রেগুলার খেতে হবে, ভুলে গেলে চলবে না, টাইমলি খেতে হবে, ওইটাও আপনি খেতে পারেন। যেটা আমাদের দর্শকদের যদি নামটা বলে দিতেন, আসলে অনেকে জানতে চায় যে কোন পিলগুলো ভালো হয়। পিল নোভেলন, রোজেন 28, এই পিলগুলো হলো স্বল্পমাত্রার পিল। নোভেলন, রোজেন 28, এই দুটো আছে। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। তো আরেকজন প্রশ্ন করেছে যে ওনার স্ত্রীর জরায়ুর মুখে ফোড়ার মতো হয়েছে, এখন কিছুটা ঝুলছে এবং এখন ভিতরে বেশ বড় হয়ে আছে, কমছে না, আসলে এটা কি? এবং ওনার এক মেয়ে, আর কোনো বাচ্চা হচ্ছে না এখন। এটা সার্ভাইকাল পলিপ হবে, এটাকে ওই ডাক্তারের কাছে গিয়ে রিমুভ করে নিতে হবে। আচ্ছা ম্যাডাম, আমরা প্রশ্নটি নিয়ে আসছি, কলটি নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আপনার ফেসবুকের লাইভের সাউন্ডটি কমিয়ে দিন প্লিজ। আচ্ছা, আমার হচ্ছে বয়স 27 বছর। আর হ্যালো, জি জি বলেন। জি, আমি জ্বরের মুখে আমার পিচির মতো লাগছে, হ্যাঁ, কদিন আগে। পরে আমি ডাক্তার দেখাইছি, খারাপ সাপের মতো চুলকাইতো। ডাক্তার দেখানোর পরে ওষুধ দিচ্ছে, পরে কমছে এখন চুলকানোটা, কিন্তু ওই যে পিচির মতো ওইটা কিছু যায়নি। বুঝতে পারি। আপনি প্রশ্নটি আরেকবার করবেন, আপনি একটু জোরে কথা বলবেন, একটু জোরে বলে প্রশ্নটি আবার করুন। লাইন কেটে করবো না, আপনি এখনই প্রশ্নটি করুন, একটু জোরে কথা বলতে হবে আপনাকে সেক্ষেত্রে। হ্যালো, জি দর্শক, আপনি প্রশ্নটি করুন। আমার হচ্ছে বয়স 27 বছর, আর আমার জরায়ুর মুখে ছোট পিচির মতো লাগছে একটা। হ্যাঁ, জরায়ুর মুখে? জি, মুখে। হ্যাঁ, আমি হাত দিলে পাই। তারপরে ডাক্তার দেখিয়েছি, বড় ওষুধ দিচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, কিন্তু ওটা যায়নি। এখন ওইটা বড়ও হয় না, ছোট হয় না, ওইরকমই আছে। এখন মানে ভয় পাচ্ছি আমি। তো ওটা চেতো আর কি, চুলকাইতো, এখন ওষুধ দেওয়ার পরে একটু কমে। হ্যাঁ, ওটা নেবোথিয়ান সিস্ট বলে, জরায়ুর মুখে সিস্ট হয়, নেবোথিয়ান সিস্ট বলে ওগুলাকে। হাত দিলে মানে হাতে লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগে, অনেকেরই এরকম নেবোথিয়ান সিস্ট বড় বড় হয়, হাত দিলে লাগে। যদি কি হয়েছে? দুইবারও নর্মাল হয়েছে। আচ্ছা, ওতে কোনো অসুবিধা নেই। যদি এই নেবোথিয়ান সিস্টের জন্য আপনার কোনো এক্সেসিভ সাদা স্রাব, অনেক বেশি সাদা স্রাব বা কিছু না যায়, তাহলে এটা নেবোথিয়ান সিস্ট এমনি থাকলে কিছু অসুবিধা হবে না। তবে কোনো বেশি বেশি স্রাব যদি যায়, তাহলে আমরা বলি ইলেকট্রো কটারি করতে, কারেন্টের শেক দিয়ে দিতে হয়। ওই যে ফোসকাগুলো হয়েছে ওগুলো ওরা ইয়ে করে দিবে, পাংচার করে দিবে। হ্যাঁ, এটা ডাক্তারের কাছে যাবেন, তার সে ওটিতে দিবে। এটা ওটিতে অজ্ঞান করতে হয় না, এটা জরায়ের মুখে ইলেকট্রো কটারি করে দেয়। হ্যাঁ, ইলেকট্রিক্যাল শেক দিয়ে দেয়। হ্যাঁ, এটা রিমুভ করে দিবে। জি, হ্যাঁ 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 হ্যাঁ, নিতে পারবেন। ওটা হ্যাঁ, এই প্যাপ স্মিয়ার এবং HPV DNA এই দুইটা করে নিতে হয়। না করে না হলে তো অন্তত HPV DNA অলরেডি পজিটিভ থাকে, তাহলে আপনাকে তো খামাখা ভ্যাকসিনটা নেওয়া হবে আর কি। আশা করি দর্শক আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা ম্যাডাম, তো ওই যেটা প্রশ্ন ছিল যে জরায়ু ঝুলে গেছে এবং সেই ক্ষেত্রে এখনো কোনো বাচ্চা নেই তার, জরায়ুর ভিতরে যেটা ঝুলে আছে ওটা তো পলিপ, সার্ভাইকাল পলিপ, ওইটাকে রিমুভ করতে হবে। ওটাও তো একটা অবস্ট্রাকশন হিসেবে কাজ করে বাচ্চা নেওয়ার পথে। ওইটা রিমুভ করা একটা খুব ছোট অপারেশন। ওটা
ডাক্তারের কাছে গিয়ে ওটিতে ওটা রিমুভ করে দিবে, রিমুভ করে দিলে পরে হয়তো আপনি কনসিভ করবেন, হয়তো ওইটাই অবস্ট্রাকশন করছে আপনার স্পাম ভিতরে যাওয়ার ক্ষেত্রে, ওটা রিমুভ, ওটা এত বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, ওটাকে রিমুভ করাই তো যুক্তিসঙ্গত, আপনি রিমুভ করে ফেলেন। আচ্ছা ম্যাডাম, আরেকটা প্রশ্ন ছিল, তাসফিয়া আশরাফ তাহা করেছেন, ওনার বারবার ইউরিন ইনফেকশন হচ্ছে, তো এবং তার বয়স হচ্ছে 32 বছর বয়স, কেন হচ্ছে এবং এর প্রতিকার কি? এটা খুবই খারাপ, যার বারবার ইউরিনেটারি ইনফেকশন হতে হতে আসলে ওটা কিডনিতে উঠে যায়, পরে কিডনি নষ্ট হয়। তো আমি দেখেছি যারা কম পানি খায়, পানি কম খায়, তাদেরই এই জিনিসটা হয়। তো পানি বেশি খেতে হবে, প্রচুর 4 লিটার করে পানি খেতে হবে, এবং কখনো পেশাব আটকে রাখা যাবে না, যে আমি এই কাজটা শেষ করি তারপর যাব, বা আমার এখন এমন জায়গায় গেছেন আপনি, টয়লেট পরিষ্কার না, আমি যেতে পারবো না, এভাবে পেশাব আটকায় রাখলে এই জিনিসটা হয়। তো আপনি কালচার করে আপনাকে লম্বা টাইম ওষুধ খেতে হবে, 7 দিন 6 দিন না, 21 দিন মতো প্রায় ওষুধ খেতে হবে, এবং এটা হাফ ডোজ আরও 7 দিন আর খেতে হবে। এইভাবে লম্বা টাইম খেলে তারপরে আবার রিকার করবে না, কিন্তু আপনাকে প্রচুর পানি খেতে হবে এবং পেশাব আটকে রাখা যাবে না। ম্যাডাম, আরেকটা প্রশ্ন ছিল, মারিয়া গোমেজ, উনি করেছেন যে ওনার ফাইব্রয়েড অপারেশন হয়েছে নভেম্বরে 29 তারিখে 2016 সালে, এখন কি উনি বেবি নিতে পারবেন কিনা? নভেম্বরে 29 তারিখে 2016-তে, ডিসেম্বর কয় মাস হলো? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, না আরো কিছুদিন ওয়েট করবে, অ্যাটলিস্ট 6 মাস ওয়েট করবে। আচ্ছা, তো মারিয়া গোমেজ, আপনাকে আরো 6 মাস ওয়েট করতে হবে আপনার কনসিভ করার জন্য। ধন্যবাদ। আচ্ছা ম্যাডাম, আরেকটা প্রশ্ন ছিল, নাদিয়া শাকিল করেছেন, ওনার বিয়ে 1 বছর 5 মাস হয়েছে, বাট এখনো কনসিভ হচ্ছে না, ডক্টর দেখিয়েছেন, কোনো প্রবলেম নাই বলেছেন, বাট কনসিভ হচ্ছে না, এজ, ওনার বয়স হচ্ছে 30, তো উনি এই বিষয়ে আসলে কিছু জানতে চাচ্ছেন। কনসিভ না হলে প্রথমে যে ডাক্তারের কাছে গেলে ফিজিক্যাল এক্সামিনেশনে হয়তো কিছু পাওয়া যাবে না, কিন্তু একটা বেসলাইন ইনভেস্টিগেশন করতে হয় মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য, কেননা ছেলেরা 40% রেসপন্সিবল ফর ইনফার্টিলিটি, মেয়েরাও যদিও একটু বেশি 55% রেসপন্সিবল, আর কিন্তু ছেলেদের সিমেন অ্যানালাইসিসটা করে ফেলতে হবে, আর সিরাম ভিডিআরএল, এই দুইটা টেস্ট ছেলেদের জন্য। আর আপনার জন্য ব্লাড সিবিসি, আরবিএস, ডায়াবেটিসের টেস্ট, টিএসএইচ, এগুলো করে নিতে হবে, যে আপনার থাইরয়েডের কোনো অসুবিধা আছে কিনা, ডায়াবেটিস জনিত কোনো রোগ আছে কিনা, সিবিসিতে কোনো অসুবিধা আছে কিনা, এবং একটা ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি, পিসিও আছে কিনা, এগুলো দেখে নিতে হবে। দেখে নিয়ে তারপর যদি কোনো প্রবলেম না থাকে, আপনি ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিতে পারে আপনাকে। আশা করি দর্শক ম্যাডামের প্রশ্নের উত্তর থেকে আপনি উপকৃত হবেন। ম্যাডাম, আরেকটা প্রশ্ন ছিল, যে ওনার বয়স 29, ওনার অ্যাপেন্ডিক্স ধরা পড়েছে, তো ডাক্তার বলেছেন অপারেশন করতে, এখন কি করবেন? ওনার 2টি বাচ্চা আছে, বড়টার বয়স 10 বছর এবং ছোটটা 5 বছর 6 মাস, তো উনি এখন কি বাচ্চা নিতে পারবেন কিনা অ্যাপেন্ডিক্স অপারেশন? না, অ্যাপেন্ডিসেক্টমি আগে করে নিবে, অ্যাপেন্ডিসেক্টমি করে নিতে হবে। অ্যাপেন্ডিক্স তো আবার অনেক সময় পরে কমপ্লিকেশন হয়ে যায়, বাস্ট হয়ে যায়, অ্যাবসেস হয়ে যায়, তখন তো অনেক প্রবলেম হয়ে যায়। ম্যাডাম, আমরা বলছিলাম যে পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট নিয়ে, মানে এগুলোর সাইন সিমটমস কি হতে পারে, যে বেসিক কিছু সাইন সিমটমস থাকে অনেক সময়, তো পেশেন্ট এই আপনার কাছে এসে বলবে যে আমি মোটা হয়ে যাচ্ছি, আমার মাসিক অনেক দেরি দেরি করে হচ্ছে, এবং আমার মাসিক অল্প হচ্ছে, এবং আমার শরীরে লোম গজায় যাচ্ছে, হ্যাঁ, ঠোঁটের উপরে, টিনে, তারপরে এমনি শরীরে অনেক লোম হচ্ছে, এই 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 সিমটমগুলো পেশেন্ট আপনাকে বলবে। আর আপনি পরীক্ষা করে কি পাবেন? পেশেন্টটা দেখবেন যে ওয়েট নিয়ে দেখবেন যে তার হাইট অনুযায়ী তার ওয়েটটা অনেক বেশি, আর দেখবেন যে তার গায়ে লোম আসলে জায়গায় দাড়ি মোছের মতো লোম টোম আছে, আবার সবার হয় যে তা না, প্রত্যেকের হয় যে তা না, কিছু কিছু ক্ষেত্রে হয়। আর আপনি ইনভেস্টিগেশন করবেন, একটা হলো ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি, যে ওভারিগুলো পলিসিস্টিক কিনা, ওটা ও ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি বলে দিবে। আর হরমোন টেস্ট করলে এফএসএইচ এলএইচটা আমরা করতে দেই, রিভার্সাল অফ রেশিও হয়। বলছিলাম যে নর্মালি এফএসএইচ বেশি থাকবে, এলএইচ কম থাকবে, কিন্তু ওদের ক্ষেত্রে এলএইচটা বেড়ে যাবে, এফএসএইচটা কমে যাবে। এছাড়া ফাস্টিং ইনসুলিন আমরা সাধারণত করি না, ফাস্টিং ইনসুলিন ওদের বেড়ে যায়। আচ্ছা ম্যাডাম, আরেকটা প্রশ্ন ছিল, যে ওনার বয়স, আসমা আক্তার জেবু করেছেন, ওনার বয়স 27 বছর, নর্মাল ডেলিভারিতে 2টা মেয়ে আছে, ওনার জরায়ু মুখে ছোট বিচির মতো লাগে,
সাদা স্রাব যেত এবং সেই জায়গাটা তার ইচিং চুলকাতো। তো ডক্টর দেখিয়েছেন, কিন্তু ওটা যায়নি। আর টিকাটা দিতে কোনো টেস্ট করতে হবে কিনা, টেস্ট করতে হবে কিনা বা না নিলে কোনো প্রবলেম কিনা। আর জরায়ের মুখে যে গোটাটা আছে ওটা যদি আপনার এখন সাদা স্রাব না থাকে, চুলকানো না থাকে তাহলে কিছু করার দরকার নাই। আর যদি ওই সাদা স্রাব, চুলকানো এগুলো কন্টিনিউ করে তাহলে জরায়ের মুখে সেক দিয়ে নেবেন। ওগুলা জরায়ের মুখে গোটা হয়, নেবোথিয়ান সিস্ট বলে, ওগুলোকে ইলেকট্রোকটারিতে পাংচার করে দেওয়া হয়, তারপরে ওই সাদা স্রাব ওটা ভালো হয়ে যায়। আরেকটা লাস্ট প্রশ্ন কি বলছিল? ওটাই যে টিকা দেওয়ার জন্য, হ্যাঁ, আগে একটা প্যাপস্মিয়ার, একটা HPV DNA করে নেবেন। আশা করি দর্শক আপনার উত্তর পেয়ে গিয়েছেন। ম্যাডাম, আমরা কলটি নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। জি, আসসালামু আলাইকুম। আমি যে একটু আগে ওই আমার প্রবলেমটা বলছিলাম, এটার উত্তরটা ভালো করে বুঝি নাই। আপনার সমস্যাটা আবার একটু বলবেন প্লিজ? জি, ওই যে আমার সমস্যাটা হচ্ছে ওই পিরিয়ডের সময় বেশি ব্লাডের সাথে জল বেশি আসে আর কি, আটালো ইয়ে হয়, এখান থেকে আমার ইয়ে হয়ে যায়, ওই হিমোগ্লোবিন শর্ট হয়ে যায়। আপনি বলছেন যে আল্ট্রাসোনোগ্রাম করে আপনি কিছু পান নাই, তাই না? ও পাওয়া যায়নি, আল্ট্রাসোনোগ্রামে কোনো দোষ পাওয়া যায়নি, থাইরয়েডও ঠিক আছে। তাহলে আপনি নরমেস খেয়ে যান। নরমেস 3 মাস খেলেন, 6 মাস খেলেন, 1 বছর খেলেন, অসুবিধা কি? আপনি নরমেস খেয়ে যান। আর যদি মনে হয় যে ওষুধ খেয়েও কন্ট্রোল হচ্ছে না, তাহলে জরায়ু ফেলে দিবেন। এখন বুঝতে পারছেন? আচ্ছা দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। ম্যাডাম, আরো কিছু প্রশ্ন ছিল যে ওভারিয়ান সিস্ট থাকলে বাচ্চা নিতে কোনো সমস্যা হয় কিনা? না, ফিজিওলজিক্যাল সিস্ট থাকলে বাচ্চা নিতে কোনো অসুবিধা হয় না। সিস্ট অনেক সময় প্রেগনেন্সির পরও সিস্ট হয়। আচ্ছা, হ্যাঁ, কর্পাস লুটিয়াম সিস্ট বলে, ওটা অসুবিধা হবে না। আচ্ছা ম্যাডাম, আমার আরো কিছু প্রশ্ন ছিল যে ওনার রোজি করেছেন, ওনার বয়স 30 বছর, বিয়ে হয়েছে প্রায় 11 বছর, কোনো বাচ্চা নাই। ওনার অনেক সাদা স্রাব যায় আর মাসিক ভালো হবার পর তলপেটে খুব ব্যথা হয় এবং হাঁটাচলা করতে কষ্ট হয়। এই ব্যথা দুই থাইয়ের সাথে এবং থাইয়ের সাথেও ব্যথাটা মানে ছড়িয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে উনি কি করতে পারেন? এবং তার মাসিকটা অনেক দিন ধরে অনিয়মিতভাবে হচ্ছে। তো এটাকে একটু ডাক্তার কনসাল্ট করতে হবে, কিছু ইনভেস্টিগেশন করতে হবে, কিছু পরীক্ষা নিরীক্ষা করে যে কি কারণে আপনার তলপেটটা ব্যথা করছে। একটা হলো যে জরায়ুর আল্ট্রাসোনোগ্রাম করতে হবে, তারপর ইউরিনও টেস্ট করতে হবে, পেশাবের ইনফেকশন থাকলেও তলপেট ব্যথা করে। এইগুলো ইনভেস্টিগেশনগুলো করে আপনার কি কারণটা বের হয়, কেন এটা হচ্ছে, সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা করতে হবে। ম্যাডাম, আমাদের একটা কল এসছে, প্রশ্নটি নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। আসসালামু আলাইকুম। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি আপনার বয়স বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 21 বছর। আমার প্রবলেম হচ্ছে যে আমি নিজে মেডিকেল স্টুডেন্ট। আমার রাইট ওভারিতে ফলিকুলার গ্রোথ হচ্ছে, মানে হচ্ছে আপনার সিস্ট, ওভারিয়ান সিস্ট যেটা বলা যায় সেটাই। আর ওয়েট অনেক বেড়ে যাচ্ছে। তো ডক্টর আমাকে যেটা সাজেস্ট করেছিল যে আমাকে ওই মানে ওসিপি দিয়েছিল, কিন্তু ওসিপি বন্ধ করার সাথে সাথে আমার একটা উইথড্রয়াল ব্লিডিং হয়। তো এটা অনেক পেইনফুল হয়, মানে ডিসমেনোরিয়া আর মেনোরেজিয়া একসাথে হয়। তো এই কারণে আমি ওসিপি নিচ্ছি না, আমাকে শুধু ওয়েট কমাতে বলছে। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার যে প্রবলেমটা, সেটা কারণে কি আমার ইন ফিউচার কনসেপ্ট করতে কোনো প্রবলেম হবে কিনা? আপনি বলছেন যে ফিজিওলজিক্যাল সিস্ট আছে, তো ফিজিওলজিক্যাল সিস্ট তো কোনো প্রবলেমই করার কথা না, এটা তো এমনিই রিগ্রেস হয়ে চলে যাওয়ার কথা। আর পিল খেলে তো পিল যখন খায় মানুষ তখন ওভুলেশন সাপ্রেশন হয়। ওভুলেশন যখন সাপ্রেসড হয়, যখন ওভুলেশন হয় না, তখন তো তার ডিসমেনোরিয়া হওয়ার কথা না। যারা পিল খায় তাদের ডিসমেনোরিয়া হওয়ার কথা না কখনো। হ্যাঁ, না ম্যাম, আমি খাওয়ার পর আমার হয়েছিল, মানে হচ্ছে এত বেশি ব্যথা ছিল যে মানে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। তারপর আমি কিটোরেলাক্স পেইন কিলার নেই আইভিতে, এরপর কমেছিল। পিল খাওয়ার পরও? জি ম্যাম, উইথড্রয়াল ব্লিডিংটা অনেক পেইনফুল ছিল। সাধারণত পিল খেলে ওভুলেশন সাপ্রেস হয়, তো তখন প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয় না, তখন সাধারণত পেইন হয় না। তবে আপনি বলতেছেন যে আপনার কি সিস্টটা কি পারসিস্টেন্ট, সিস্টটা কি চলে যায় নাই? কয় মাস ধরে সিস্ট? ম্যাম আমি বলি, 2 বছর আগে 2টা ওভারিতেই সিস্ট
ছিল, কিন্তু এইবার আল্ট্রাসোনোগ্রাম করার পর দেখা গেছে শুধু রাইট ওভারিতে ফলিকুলার গ্রোথ আছে, ফলিকুলার সিস্ট। হ্যাঁ, আর নয়, আর হ্যাঁ, এটা কোনো অসুবিধা করবে না, ফলিকুলার সিস্ট হতেই পারে প্রত্যেক মাসে। এটা প্রেগন্যান্সিতে কোনো প্রবলেম করবে কিনা না, জানতে চাচ্ছিলাম। না, প্রেগন্যান্সিতে কোনো প্রবলেম করবে না। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাডাম, আমাদের প্রশ্ন ছিল মোনায়েম প্লাবন করেছেন, ওনার ওয়াইফের বয়স 19 বছর এবং রাইট ওভারিতে চকলেট সিস্ট আছে, যেটা হচ্ছে 3.5 এবং 3.7 সেন্টিমিটার, যেটা আগে ছিল 5.7 এবং 5.6। ডক্টর ওনাকে ওষুধ দিয়েছিল এবং 3 মাসের জন্য। এখন বেবি নিতে চাচ্ছে, নেওয়া যাবে কি? আর এইচবিএস যে ভ্যাকসিনটা ওটা নেওয়া যাবে কিনা? ওই ক্যান্সারের ভ্যাকসিনটা, জি জি, সার্ভেরিক্স। হ্যাঁ, বেবি নিতে যদি আপনার বেবি নেওয়ার চেষ্টা করাই উচিত, যেহেতু এই চকলেট সিস্ট, এন্ডোমেট্রিওসিস এগুলো থাকলে সাধারণত পেশেন্ট কনসিভ করে না। এই জন্য আপনাদের বাচ্চা নিয়ে নেওয়া উচিত, বাচ্চা নেওয়ার হলে বাচ্চা নিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, নালে এগুলো এইসব সিস্টের জন্য সাধারণত অসুবিধা হয়, কনসেপশন হয় না, হতে চায় না সহজে। সেই জন্য আপনাদের বাচ্চা না থাকলে আপনারা চেষ্টা করেন বাচ্চা নিয়ে নেওয়ার জন্য। আর একটা টেস্টের কথা কি বলবো? ওই যে এইচবিএস যে ভ্যাকসিন, যেটা এটা এইচবিএসএজি ভ্যাকসিন তো প্রেগনেন্সি ছাড়াই আমরা নিয়ে নিই 3টা ডোজ এইচবিএসএজির ভ্যাকসিনের, বি ভাইরাসের ভ্যাকসিন, ওটা নিয়ে নেন আপনি তো এখন প্রেগনেন্ট না। আশা করি দর্শক আপনি উপকৃত হবেন ম্যাডামের উত্তর থেকে। ম্যাডাম, আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, সালমা ইব্রাহিম মায়া। পিরিয়ড ঠিক টাইমে হয় কিন্তু ফার্স্ট 3 দিন কোনো ব্লিডিং হয় না, পরে ঠিক মতো হয় এবং 7 দিনে ভালো হয়ে যায়। ওনার পিসিওএস আছে এবং একটা বেবি আছে 14 বছরের, আর বেবি হচ্ছে না, কি করবেন? তাহলে ওই যে আবার যেতে হবে ডাক্তারের কাছে, দেখতে হবে যে ওভারিগুলো আবার পলিসিস্টিক হয়ে গেল কিনা, তারপর আপনার হরমোনের রিভার্সাল অফ রেশিও আছে কিনা, এগুলো হয়তো আবার ট্রিটমেন্ট করতে হবে, হয়তো বা ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং লাগতে পারে। হ্যাঁ, হরমোন ঠিক করার জন্য ওষুধ লাগতে পারে, আবার চিকিৎসা করে তারপরে হয়তো আর একটা বেবি নিতে পারবেন। আচ্ছা ম্যাডাম, আমরা অনেক সময় জানি যে ব্রেস্ট লাম্প, তো এইটা বিষয়ে আসলে আপনি কি বলবেন? ব্রেস্ট লাম্প, এখন এটা ব্রেস্ট ক্যান্সারটা খুবই ডেঞ্জারাস, আর এটা আমাদের আশা করি আগের চেয়ে আমাদের মেয়েরা বেশি সচেতন এখন। এটা হলো বলা হয়েছে যে গোসল করার সময় যখন আমরা গায়ে সাবান মাখি, তখন হাতের তালু দিয়ে, আঙ্গুল দিয়ে না, হাতের তালু দিয়ে পুরাটা ব্রেস্ট পালপেট করতে হবে একজিলা পর্যন্ত সহ। হ্যাঁ, প্রতি 3 দিন অন্তর অন্তর করলে পরে কোনো যদি একটা লাম্প টাম্প হাতে লাগে, তাহলে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে চলে যেতে হবে। হ্যাঁ, ইমিডিয়েটলি ডাক্তারের কাছে চলে যেতে হবে, তখন উনি যেটা করার সেটা করবেন আর কি। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আরেকটা প্রশ্ন ছিল, আফরোজা আলম শিপু করেছেন, ওনার বয়স 45 বছর এবং ওনার প্রস্রাবের জায়গা জলে এবং হালকা ব্যথা করে, সেক্ষেত্রে ওনার করণীয় কি? মেয়ে? জি, উনি আফরোজা আলম। আচ্ছা, ওই করতে হবে, ইউরিনটা টেস্ট করতে হবে। ইউরিনটাতে কোনো নিশ্চয়ই ইনফেকশন আছে, ইউরিন আরই এবং কালচার দুইটা করতে হবে। দুইটা করে তারপরে কালচারে যে গ্রোথ আসবে, গ্রোথ অর্গান দিবে, ড্রাগ দিয়ে দিবে, কি ড্রাগে আপনার এই জিনিসটা যাবে সেটা বলে দিবে, সেই অনুযায়ী আপনাকে ওষুধ খেতে হবে। আর এছাড়া এমনিও সবসময় প্রচুর পানি খেতে হবে, এবং পেশাবটা আটকাবেন না, পেশাব আটকায় রাখবেন না, প্রচুর পানি খাবেন, আর ইউরিনটা পরীক্ষা করে ফেলেন। আচ্ছা ম্যাডাম, আরেকটা প্রশ্ন ছিল, নাদিয়া শাকিল করেছেন, ওনার কনসিভ হচ্ছে না, আল্ট্রাসোনোগ্রাফি করেছেন, সিবিসি, ভিডিআরএল, টিএসএস সব করেছেন, ওনাকে পলিসন খেতে দিয়েছে ডক্টর 6 মাসের জন্য, বাট কিছু হচ্ছে না, এবং তার বয়স 30 বছর, বিয়ের বয়স হচ্ছে 1 বছর 5 মাস। উনি কি করতে পারেন? কনসিভ হচ্ছে না আর কি। হ্যাঁ, সবকিছু তো নর্মাল, অনেক সময় একটু সময় লাগে কনসিভ করতে, তো আপনার সবকিছু যদি নর্মাল থাকে, সব থাইরয়েড ফাংশন টাংশন সবকিছু নর্মাল থাকলে হয়তো একটু সময় ট্রাই করলে এমনিই হয়ে যাবে। আর যদি আপনার বেশি মানে চাপ থাকে, বাচ্চা নেওয়ার বেশি ইচ্ছা থাকে, তাহলে ওই যে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ নিতে পারেন। আশা করি দর্শক আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, তানিয়া, ওনার পিরিয়ড ঠিক হতো 7 দিনের জন্য, বাট তার 1-2 দিন হয়,
আগের 7 দিন পর্যন্ত হতো, কিন্তু এখন 1-2 দিন হয়, কমে আসছে। উনি কি পিল খেয়ে না ম্যাডাম, এগুলো কিছু লেখা লেখা নাই নেই না? আমাদের মেডিকেল সায়েন্সে বলে যদি 1 ফোঁটা ব্লিডিংও হয় মেনস্ট্রুয়েশনের সময়, সেটাই মেনস্ট্রুয়েশন। হ্যাঁ, পিরিয়ড কম হলে এটা রোগ না, পিরিয়ড যদি বেশি হয় তাহলে এটাই অসুখ, এবং এইটারই ট্রিটমেন্ট আমরা করি। পিরিয়ড কমে গেলে সাধারণত বাড়ানোর মেডিসিন নাই। ম্যাডাম, শাহনাজ জিয়া প্রশ্ন করেছেন, লাস্ট ইয়ার মেতে তার 21 উইকে এবং উনি সি সেকশন করান তার, এবং এখন 1 বছর হয়ে গিয়েছে, যার মাঝে তিনি আর ট্রাই করেননি। তো এর মাঝে কি নেক্সট কোনো কনসিভ করতে কোনো প্রবলেম হবে কিনা? 1 বছর হয়ে গিয়েছে এবং তার সি সেকশন হয়েছিল, সিজারিয়ান না, সেকশন। তার কনসিভ করতে প্রবলেম হবে কেন? আচ্ছা, প্রবলেম হওয়ার তো কথা না। আশা করি দর্শক আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। ম্যাডাম, ইনফার্টিলিটি কিংবা বন্ধ্যাত্ব, এটা নিয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। ইনফার্টিলিটি এটা বলে যে কোনো হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলো, কোনো মেজার নিল না, কন্ট্রাসেপটিভ কিছু ব্যবহার ছাড়া একসাথে যদি কোনো হাজব্যান্ড ওয়াইফ 1 বছর থাকে, তারপরেও যদি কনসিভ না করে, তাহলে ওটাকে ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি বলি। আগে আমরা 2 বছর বলতাম, এখন 1 বছর বলি, কেননা আজকাল মেয়েদের পড়াশোনা শেষে অনেক দেরি করে বিয়ে হয়, তাই না? এই জন্য তখন ওইটাকে সাবফার্টিলিটি বলে। তো সাবফার্টিলিটি হলে কতগুলো আছে, এমনি হয় না, আস্তে আস্তে হয়তো ট্রাই করতে করতে 1-2 বছরের মধ্যে হয়ে যাবে। আর তা না হলে ডাক্তারদের কাছে গিয়ে বেজলাইন ইনভেস্টিগেশনগুলো করে, যেগুলো বেজলাইন ইনভেস্টিগেশন একবার বলেছিলাম, হাজব্যান্ডের জন্য সিমেন অ্যানালিসিস আর ভিডিআরের, আর ওয়াইফদের জন্য সিবিসি, ব্লাড সুগার, টিএসএইচ, আলট্রাসোনোগ্রাম, এগুলার বেসিক ইনভেস্টিগেশনগুলো করে কোনো অসুবিধা পাওয়া গেলে ওইটা ট্রিটমেন্ট করলো। না হলো তো ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিতে পারে, ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ খেয়ে হয়তো হয়ে যাবে, কনসিভ হয়ে যাবে। তো ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন হয়তো। ম্যাডাম তাহিরা আশা প্রশ্ন করেছেন, ওনার বয়স 20 বছর এবং ওনার 6 মাস পর পর পিরিয়ড হয়। ওনার ওয়েট হচ্ছে 88 কেজি। ওনার পিসিওএস আছে। কিভাবে পিরিয়ডের প্রবলেমটা সলভ হবে আর কি করলে পিসিওএস ভালো হবে? উনি আনম্যারিড। ওনাকে ওয়েট রিডাকশন করতে হবে, কোনো জিমে যেতে হবে, কোনো জিমে যেতে হবে, ওয়েট রিডাকশন করতে হবে। ওয়েট রিডাকশন না করলে আপনার কোনো উপায় নেই, একদম মাসিকটা এরকমই দেরি করে হবে, এবং আপনি বিয়ে হয়নি বলছেন না, বিয়ে হয়নি, আনম্যারিড। ওয়েট রিডাকশনটা খুবই জরুরি। তো ওয়েট রিডাকশনের জন্য আমরা সাথে মেটফর্মিন দিয়ে দিই। মেটফর্মিন 500 মিলিগ্রাম একটা করে দিনে 2 বার খাওয়ার পরে ওটা দেই, আর হাঁটতে বলি। আর আপনার যে বেশি ওয়েট, ওতে জিমে গেলে বেশি ভালো হবে। জিম দিয়ে এক্সারসাইজ করে ওয়েট কমায় আনেন, দেখবেন যে মাসিকটা ঠিক হয়ে আসছে। আর এছাড়াও মাসিক রেগুলার হওয়ার ওষুধ আছে, ডাক্তারের কাছে গেলে মাসিক রেগুলার হওয়ার জন্য আপনাকে মেডিসিন দিতে পারে, কিন্তু এই এত ওয়েটে ওটা দিলেও লাভ হবে না। হ্যাঁ, আচ্ছা তাহিরা আশা, আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন এবং চেষ্টা করবেন আপনার ওয়েটটা আসলে কমিয়ে ফেলার জন্য যত দ্রুত সম্ভব। আচ্ছা ম্যাডাম, আমরা আসলে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো ম্যাডাম, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমাদের মেয়েদের আসলে কি কি সমস্যা এবং সেগুলো কিভাবে প্রতিকার যোগ্য এবং এগুলো নিয়ে যদি কিছু বলেন। আসলে এই কিছু কিছু ছোট ছোট মেয়েরা যেমন যখন পিউবার্টি হয়, তাদের ফার্স্ট মেনার্কি হয়, এবং তখন একটা প্রবলেম নিয়ে মারা যায়, যে আমার মেয়ের তো কয়েকটা প্রবলেম নিয়ে যায়। একটা হলো মাসিক হয়েছিল আর তো হয় না, 6 মাস হয়ে গেছে বা 1 বছর হয়ে গেছে, মাসিক হচ্ছে না। কিন্তু এইটার জন্য কোনো ওরিড হওয়ার কারণ নাই। মানে তার আমাদের তো একদম ওভারিটা যে রিলিজ হয়, একদম হাইপোথ্যালামাস থেকে আরম্ভ করে হরমোন রিলিজ হয়, হাইপোথ্যালামাস থেকে পিটিউটারি, পিটিউটারি থেকে ওভারি। যেহেতু ওই হাইপোথ্যালামো পিটিউটারি অ্যাক্সিসটা তাদের এখনো ম্যাচিওর হয় নাই, এর ফলে মাসিকটা তার এরকম দেরি করে করে হচ্ছে। কিন্তু যেসব পেশেন্ট এমনও আসে, পিউবার্টি মেনোরেজিয়া বলি আমরা, অতিরিক্ত স্রাব নিয়ে, যে সে স্কুলেই যেতে পারছে না, এমন খারাপ অবস্থা, সেই অবস্থায় আমাদের ট্রিটমেন্ট দিতেই হয়। আমরা ওই সাইক্লিক্যাল প্রজেস্টেরন দেই অ্যাটলিস্ট ফর 3 মান্থ, 3 to 6 মান্থ, যাতে নাকি তার পরবর্তী মাসিকগুলা ঠিক মতো হয়।
আরেকটা আসে ওই যে সিস্ট নিয়ে বললাম, সিস্টটা বুঝতে হবে এটা ফিজিওলজিক্যাল সিস্ট না প্যাথোলজিক্যাল সিস্ট। খালি সিস্ট পেলে অপারেশন করে ফেললাম, তা করা উচিত না। ওইটা আসলে আমাদের রেগুলার একটা মনিটরের মধ্যে যদি থাকা যায়, মনিটরিং এর ভিতরে, তাহলে হয়তো এই জিনিসগুলো প্রতিকার করা সম্ভব। ধন্যবাদ ম্যাডাম, আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়েছেন সেজন্য। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান আজকে এই পর্যায়ে শেষ করছি। আপনারা জানেন যে doctorwala.com বাংলাদেশের প্রথম অনলাইন ও কল সেন্টার ভিত্তিক ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস। আমাদের সাথে রেজিস্টার্ডকৃত অভিজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা কল করতে পারেন 16484 এই নাম্বারে। আমি আবারও বলছি 16484 এই নাম্বারে, অথবা আমাদের ঠিকানা ভিজিট করতে পারেন www.doctorwala.com এই ঠিকানায়। ধন্যবাদ।